আমরা আজকে যেই ভার্বটা নিয়ে কথা বলবো, আমরা আজকে নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। এই নন ফাইনাইট ভার্বের যে দুটো অপশন থেকে কোয়েশ্চেন নিয়মিত আসে, তার একটা হলো জিরান্ড আর একটা হলো পার্টিসিপল। সো টুডে we are going to talk about gerund and participle in detail ইনশাআল্লাহ। তো চলুন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে জিরান্ড এবং পার্টিসিপলের আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে হালকা করে একটু বলা লাগে, হ্যাঁ আপনাদেরকে একটু বলে নেই। দেখেন গত ক্লাসে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলেছি, তো এখানে যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত, আমরা গত ক্লাসে ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলেছি। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হলো নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলোকে আপনি যদি ভাগ করেন, শ্রেণী বিভাগ করেন, তাহলে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন। এক নম্বরে আপনি পাচ্ছেন জেরান্ড। জেরান্ড কি জিনিস সেটা আমরা একটু পরেই দেখব। 2 নম্বরে আপনি যেটা পাবেন সেটা হলো পার্টিসিপল। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো পার্টিসিপল। এবং 3 নম্বরে আপনি যেটা পাচ্ছেন সেটা হলো ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখলাম, নন ফাইনাইট ভার্বগুলো 3 রকমের হয়, ঠিক আছে? কি কি বাবা? জেরান্ড। জেরান্ডটা কি জিনিস? আমরা জানি যে জেরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব। জেরান্ড হলো আইএনজি যুক্ত একটা ভার্ব যা কোনো সেন্টেন্সে নাউন বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। ওকে, পার্টিসিপল গুলো আবার একটু পার্থক্য আছে, আমরা সেখানে যাব। পার্টিসিপল গুলো অধিকাংশ ক্ষেত্রেই পার্টিসিপল গুলো আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ করে, তবে 2-একটা রেয়ার কেস পাবেন যেখানে তারা অ্যাডভার্বের কাজও করতে পারে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যেখানে প্রিপোজিশনের কাজও করে। ইনফিনিটিভ জিনিসটা কি? ইনফিনিটিভ হলো 2+ ভার্বের বেস ফর্ম। 2+ ভার্বের বেস ফর্ম। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। দেখেন আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে জিরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, যদিও পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করতে পারে। আমাদেরকে ইনফিনিটিভের সামনে আসলে কেন জানো স্যারেরা আর এইটা বলতো না যে ইনফিনিটিভ কিসের কাজ করে, আমাদেরকে বলা হতো জিরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ইনফিনিটিভ কিসের কাজ করে এটা আপনি বলবেন না, এটাও তো বলতে হবে। ইনফিনিটিভ 3টা কাজ করতে পারে, সেটা হতে পারে নাউন, অথবা হতে পারে অ্যাডজেক্টিভ, অথবা হতে পারে অ্যাডভার্ব। তাহলে জিরান্ড এবং পার্টিসিপল যে কাজ করতে পারে, ইনফিনিটিভ একাই সেই কাজ করতে পারে। এবার আসেন, পার্টিসিপল গুলোকে আবার ভাগ করা হয় 3টা ভাগে। হ্যাঁ, পার্টিসিপল গুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি সেটা? 1 নাম্বার হলো প্রেজেন্ট পার্টিসিপল। 2 নাম্বার হলো ফার্স্ট পার্টিসিপল। এবং 3 নাম্বার হলো পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমরা পেলাম প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, আরেকটা পেলাম আমরা পারফেক্ট পার্টিসিপল। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভাই, ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পরে সেই আইএনজি যুক্ত ভার্বটা আমরা বলেছিলাম নাউনের কাজ হলো জেরান্ড। অন্যদিকে সেই আইএনজি যুক্ত ভার্বটা যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। অন্যদিকে আমরা সারা জীবন যে V3 পড়ে আসছি, ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গান, ডু, রিড, ডান, এই যে ভার্বের থার্ড ফর্মটাই হলো ফার্স্ট পার্টিসিপল। এটা অলমোস্ট সবার মুখস্থ থাকে, মুখস্থ করাই আছে। পারফেক্ট পার্টিসিপলটা কি? দেখেন, যখন আপনি হ্যাভিং এর সাথে একটা পাস্ট পার্টিসিপল পাবেন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যখন থাকবে সাথে আবার যখন হ্যাভিং থাকবে, তখন আমরা তাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। দিস ইজ দ্য কেস। এখন আসেন, এই যে আমরা নন ফাইনাইট ভার্ব প্রাথমিকভাবে 3 প্রকার পেলাম। এখন আমরা যদি জাস্ট জিরান্ডের একটা উদাহরণ নিই, যেমন ধরে নেন জিরান্ডের একটা উদাহরণ যদি নেই, আমরা জানি প্লেই হলো খেলা, এর সাথে আমি একটা আইএনজি যোগ করি, প্লেইং হয়ে গেল জিরান্ড। আবার দেখেন প্রেজেন্ট পার্টিসিপল হলেও এটা কি হবে? আইএনজি যোগ হবে, প্লেইং হয়ে গেল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইজান দুইটাই তো প্লেইং, ডিফারেন্সটা কি? দ্য ডিফারেন্স ইজ দ্যাট দ্য ফার্স্ট ওয়ান ইজ আ নাউন অর অ্যাক্টস লাইক আ নাউন, অন দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ দ্য সেকেন্ড প্লেইং, উইল অ্যাক্ট লাইক অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। বাংলায় যদি বলি আমরা বলবো জিরান্ড হবে তখনই প্লেইং শব্দটা যখন নাউনের সমতুল্য হবে, প্রেজেন্ট পার্টিসিপল তখনই হবে যখন এই প্লেইং শব্দটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সমতুল্য হবে। ওকে ডিয়ার, কোনো প্রশ্ন আছে কিনা আমারে বলবেন। আচ্ছা, এবার
ফার্স্ট পার্টিসিপল আমরা জানি প্লেইড, এই যে আমরা প্লেইড লিখলাম, এইখানেও বাবা প্লেইড হবে, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট নট অনলি প্লেইড, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে হ্যাভিং প্লেইড। কি থাকবে? হ্যাভিং প্লেইড, শুধু প্লেইড না। কিন্তু একজন প্রশ্ন করছেন, স্যার আমার কমেন্ট দেখা যায়? শহীদুল ইসলাম ভাই, আপনার কমেন্ট দেখা যায়, অনেকের কমেন্টই দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে একটু নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে যেহেতু লেট করে আসছি, আমি হয়তো কমেন্ট পড়ে আপনাদের সময় নষ্ট করতে চাইতেছি না আর কি। যেগুলো গুরুত্বপূর্ণ কমেন্ট আমি সেগুলো পড়বো এবং পরে প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, তাহলে ইনফিনিটিভের উদাহরণ দিতে গেলে আমাদেরকে এখানে বলতে হবে টু প্লে। এখন এই যে জিরান বলেন, পার্টিসিপল বলেন, ইনফিনিটিভ বলেন, এগুলো শনাক্তকরণ থেকে আমাদের বিসিএস এ, ভার্সিটি অ্যাডমিশনে, প্রাইমারিতে, এনটিআরসি এতে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ইভেন অনেক সময় ভাইভাতেও আপনাকে সেন্টেন্স দিয়ে জিজ্ঞেস করবে এই যে আইনজি যুক্ত ভার্বটা এটা কি জিরান নাকি পার্টিসিপল। তো এগুলো আমাদের শনাক্ত করতে হয়। এই যে পাঁচটা পেলাম আমরা, একটা পেলাম জিরান, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা ফার্স্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল, আর একটা হলো ইনফিনিটিভ। অনেক সময় দেখবেন ইনফিনিটিভ থাকতেছে না, অর্থাৎ আমরা জানি টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্মকে ইনফিনিটিভ ফর্ম বলা হয়। যদি টু ছাড়াই ভার্বের এক নাম্বার ফর্ম থাকে তখন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে খালি, খালি বা নগ্ন, ঠিক আছে। তো ইনফিনিটিভের জামাটা হচ্ছে, পোশাকটা হলো টু, টু যখন থাকে না তখন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, তো দেখেন আপনাকে যদি ইনফিনিটিভ মার্ক করতে বলে, এটা মারাত্মক সহজ। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। পারফেক্ট পার্টিসিপল এটা আরো সহজ, কারণ হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। আর এই ভার্বের যে থার্ড ফর্মটা, এটা মূলত যে যত বেশি মুখস্থ করতে পারে তার জন্য তত সুবিধা। যেমন আমরা পড়ে আসছি ইট, এইট, ইটেন, কিন্তু আপনি যখন পড়ছেন টেলিকাস্ট, এটা 3টা ফর্ম দেখতে একরকম, ওটা বুঝে শুনে আপনাকে মার্ক করতে হবে যে সেন্টেন্সটাতে কত নাম্বার ফর্ম বসছে। আপনাকে যদি কোনো কিছু পিরা বা প্যারা দেয়, তা দিবে আপনাকে জিরান্ড এবং পার্টিসিপল। দেখেন বাকিগুলো আইডেন্টিফাই করা মারাত্মক সহজ। ইনফিনিটিভের ক্ষেত্রে টু থাকে, পারফেক্ট পার্টিসিপল একটা হ্যাভিং থাকে, পাস্ট পার্টিসিপলে V3 থাকে। আপনার, আমার বা আমাদের বা আপনাদের আইডেন্টিফাই করতে গিয়ে যেখানে প্রবলেম ফেস করতে হয় সেই বিষয়টা হচ্ছে গিয়ে জিরান্ড নাকি পার্টিসিপল, বিকজ both of them, তাদের দুইটাই লুক অ্যালাইক, একই রকম দেখা যায়। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ভাই যেহেতু দুটোকে দেখতে একই রকম লাগছে, সো how to identify, is it gerund or present participle? Is there any tips or techniques? Yes, there are a lot of tips and techniques. We will discuss in detail. আচ্ছা, অনেকগুলো টিপস এবং ট্রিক্স আছে যেগুলো দিয়ে আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি, সেগুলো আমরা এখন আলোচনা করব। তার মানে আমরা ধরে নিতে পারি পাস্ট পার্টিসিপল ইজিলি বুঝতে পারবো, পারফেক্ট পার্টিসিপলেও সমস্যা হবে না, ইনফিনিটিভেও সমস্যা হবে না। তাহলে খেলাটা হবে এখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। তাহলে আসেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে, দুপা বাড়িয়ে, হাত দুটোকে একটু হালকা পাতলা দাঁড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। এখন আমরা যা আলোচনা করব সেই আলোচনাটাই হবে আমাদের জিরান্ড ভার্সাস পার্টিসিপল। এখন পার্টিসিপলের সব পার্টিসিপল নিয়ে আমরা কথা বলবো না, আমরা বলবো এই প্রেজেন্ট পার্টিসিপলটা নিয়ে। বাকিগুলো আইডেন্টিফাই করতে আপনার আমার খুব বেশি প্রবলেম হবে না, ইনশাআল্লাহ পারবো। তাহলে আসেন আমরা এখন জিরান্ডে চলে যাই। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া বলো তো জিরান্ড কি, তখন আপনি কি বলবেন? আপনি একবারে সহজে বলে দিতে পারেন, জিরান্ড হলো আইনজি যুক্ত এমন একটা ভার্ব যা কোনো সেন্টেন্সে নাউন হিসেবে বা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে। তাহলে আইনজি যুক্ত ভার্ব যদি কোনো সেন্টেন্সে নাউন অথবা নাউনের সমতুল্য হিসেবে কাজ করে, তাকে আপনি কি বলবেন দাদা? আবার জিগায় জিরান্ড বলবেন। তার মানে জিরান্ড নাউনের কাজ করে। জিরান্ড কি করে? নাউন হিসেবে কাজ করে। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা আমাকে বলেন নাউন কি কাজ করে? কুইকলি বলেন, আপনারা আমাকে বলেন নাউন কি কাজ করে বা নাউনের কাজ কি? কুইকলি দেখি বলতে পারেন কিনা। আচ্ছা, আপনাদের খাটনি কমায় দেই, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে নাউন কি কাজ করে বা নাউনের কাজ কি। মাথায় রাখবেন, কোন একটা সেন্টেন্সে যদি নাউন থাকে বা কোন একটা সেন্টেন্সে যদি নাউন পান বা কোন একটা সেন্টেন্সে যদি নাউন বসাতে চান, একটা সেন্টেন্সে টোটাল 9টা কাজ করতে পারে নাউন। একটা সেন্টেন্সে টোটাল কয়টা কাজ করতে পারে? যে 5টা, 4টা, 9টা। কোন সেন্টেন্সে আপনি যদি নাউন লেখেন তাহলে নাউন টোটাল 9টা কাজ করতে পারে। 1 নাম্বার কাজটা কি? ভার্বের পূর্বে সাবজেক্ট হতে পারে।
2 নাম্বার কাজটা কি, মানে এগুলো নাউনের কাজ, হ্যাঁ, অথবা বলতে পারেন নাউনের অবস্থান। নাউন ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে, প্রোনাউনও বসে, বাট আমরা আজকে প্রোনাউন নিয়ে কথা বলছি না, ঠিক আছে, প্রোনাউন নিয়ে আমরা কথা বলছি না। তাহলে দেখেন নাউনের 1 নাম্বার কাজ হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে, 2 নাম্বার কাজ হচ্ছে ভার্বের পরে, হ্যাঁ, তাহলে পূর্বে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়। এটার উদাহরণ আই হোপ আমার না দিলেও চলবে, তারপরে আপনারা বললে আমি একটা একটা করে দেখাই দিতে পারি। তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট হিসেবে জেরান বসে, যেমন নাউন বসে আর কি, হ্যাঁ। তাহলে আপনি বলতে পারেন যে রানা টেকস টি, রানা চা খায় বা রানা চা পান করে। দেখেন তো এই বাক্যে আমরা কি কখনো বলবো যে ভাই এই বাক্যে যিনি রানা তিনি হলো চা, এক না, আলাদা। তো আমরা জানি ভার্বের আগের অংশ এবং পরের অংশ যখন আলাদা হয় সেক্ষেত্রে পরের অংশটা আর কমপ্লিমেন্ট হতে পারে না, সে হয় অবজেক্ট হয় আর না হলে এক্সটেনশন। আমরা আপাতত এক্সটেনশনে যাচ্ছি না। চা একটা পানীয়ের নাম, খাবারের নাম, সো এটা একটা নাউন, রানা সাবজেক্ট, এইটাও একটা নাউন। তার মানে আমরা দেখলাম ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়াটা নাউনের কাজ, ভার্বের পরে অবজেক্ট হওয়াটাও নাউনের কাজ। 3 নাম্বার যে বিষয়টা সেটা হলো ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে, তাই না? যেমন আমরা যদি এভাবে বলতাম যে উই আর স্টুডেন্টস, আমরা হচ্ছে স্টুডেন্টস, এই বাক্যে দেখেন উই হলো সাবজেক্ট, আমি এখানে নাউন না লিখে প্রোনাউনটাকে সাবজেক্ট হিসেবে লিখলাম। স্টুডেন্টস হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? কারণ আমরা মানে স্টুডেন্টস মানে আমরা, আগেরটা পরেরটা এক, আর যখন ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়, কারণ স্টুডেন্টস মানেই হলো সাবজেক্ট, সাবজেক্ট মানে স্টুডেন্টস, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো যেই ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, আমরা লাস্ট ক্লাসে ডিটেইলড আলোচনা করছি, এটা তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। যেহেতু এই বাক্যে উই এবং স্টুডেন্টস সিমিলার অর সেম পারসনস, সো আমরা পরের অংশটাকে কমপ্লিমেন্ট বললাম। তার মানে সাবজেক্ট হিসেবে নাউন পাওয়া গেছে, অবজেক্ট হিসেবে নাউন পাওয়া গেছে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন পাওয়া গেছে। এই জায়গাগুলোতে যদি আপনি আইএনজি যুক্ত ভার্ব পান তাহলে সেই আইএনজি যুক্ত ভার্বগুলো নাউন হয়ে যাবে, আর আইএনজি যুক্ত ভার্ব নাউন হওয়া মানেই সেটা জিরান্ড। এরপরে দেখেন ডিটারমিনারের পরে আমরা বলে আসছি যে ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। এটা নিয়ে আপনাদেরকে অনেক উদাহরণ দিয়েছি, না দিলেও চলতো, তারপর আমি একটু লিখে দেই। তখন আপনি বলতে পারেন আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে, এই একটা আর্টিকেল বা ডিটারমিনার, এই যে ল্যাপটপ একটা ওয়ার্ড, এটা নাউন হয়ে গেছে। এরপরে আমরা জানি প্রেপোজিশনের পরে প্রেপোজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, প্রেপোজিশনের পরে প্রোনাউনও বসে, বাট আমরা আজকে সেটা লিখছি না, হ্যাঁ, আমরা আজকে জাস্ট আপনাদেরকে নাউন লিখে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আমি বলতে পারি যে উই লিভ ইন মিরপুর, আমরা মিরপুরে বাস করি। ইন একটা প্রেপোজিশন, মিরপুর একটা নাউন। দেখেন ইনের পরে প্রোনাউনও বসতে পারতো, হ্যাঁ। আচ্ছা, তবে লিভ ইন ইট বলতাম না আমরা। আচ্ছা, আমরা প্রেপোজিশনের পরে আমরা চাইলে প্রোনাউন লিখতে পারি, আজকে লিখতেছি না আমরা, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা জানি ডিটারমিনার এবং প্রেপোজিশন এই দুটোর মাঝখানে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। যেমন আমি বলতে পারি দ্য পিপল অফ বাংলাদেশ আর অ্যাফেবল, বাংলাদেশের মানুষেরা অমায়িক। সো আপনি এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন দা একটা ডিটারমিনার, পিপল অফ একটা প্রেপোজিশন। সো ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানের একটা ওয়ার্ড হলে সেটা নাউন হয়। দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পাচ্ছেন কিনা জাস্ট কমেন্ট করবেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা বলেছিলাম দুইটা প্রেপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটাও নাউন হয়, মনে আছে না বাবা? যেমন আমরা বলতে পারি হি স্যাট ইন ফ্রন্ট অফ মি। এই যে ইন একটা প্রেপোজিশন, ফ্রন্ট একটা প্রেপোজিশন, সরি অফ একটা প্রেপোজিশন, সো ফ্রন্ট হলো নাউন। এরপর আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত সেটা নাউন হয়। যেমন আপনি যদি বলেন they are brilliant students, they are brilliant students, এই যে স্টুডেন্টস শব্দটা নাউন, ব্রিলিয়ান্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এরপর আমরা জানি যে নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। এখন অনেকে প্রশ্ন করে ভাইয়া অ্যাপোজিশন কি? আমরা অ্যাপোজিশন সবাই চিনি, ঠিক আছে।
ফাংশন অফ নাউন এন্ড পজিশন অফ নাউন কি সেম? ইয়েস, অলমোস্ট সেম মঞ্জুরুল ইসলাম ভাই। এই যে পজিশন যেগুলো দেখতেছেন, এটাই হচ্ছে আদার ওয়ার্ডস, ডিফারেন্ট ভাবে বলতে গেলে, ভিন্নভাবে বলতে গেলে এটাই হচ্ছে তার কাজ, এটাই তার অবস্থান। তো নাউন তো আর গিয়ে মনে করেন কাউরে মারবে, কাউরে কাটবে, কাউরে ফাটাফাটি করবে, এরকম তো না। তার অবস্থানগুলো হচ্ছে তার কাজ। নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অ্যাপোজিশন কি? এর আগে আপনাদেরকে বলেছি, আবারও আপনাদেরকে বলি, আবারও মনে করায় দেই। আমরা বলবো অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন। তাহলে অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত, আমি কিন্তু বলি নাই সব সময়, যা সাধারণত কমা দ্বারা পৃথক থাকে। তাহলে আপনাকে কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ অ্যাপোজিশন, আপনি বলবেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন হুইচ ইজ জেনারেলি সেপারেটেড বাই আ কমা, যেটাকে সাধারণত একটা কমা দ্বারা আলাদা করা থাকে। যেমন আপনি বলতে পারেন যে আওয়ার টিচার, আমাদের শিক্ষক ইজ ইয়াং। আপনি বললেন যে আমাদের শিক্ষক কোচি, মানে আমার কথা বলতেছি আর কি। হ্যাঁ, আপনি বললেন যে ভাই জানেন আমাদের টিচার, আমাদের শিক্ষক কোচি। তো তখন আপনার একজন জিজ্ঞেস করলো কস কি মমিন, তাই নাকি? তোদের শিক্ষক কি কোচি? তার শিক্ষক কিডা, একটু পরিচয় দাও দেখি। তখন আপনারা বললেন কেন, আমাদের শিক্ষক মানে আপনি বোঝেন না? সুমন। এই যে তাহলে আপনাদের শিক্ষক কিডা? সুমন। সুমনকে আওয়ার টিচার। এই যে আওয়ার টিচার মানে সুমন, সুমন মানে আওয়ার টিচার। দেখছেন? তাহলে এই যে সুমনের পজিশন মানে আমার টিচারের পজিশন, আমার টিচারের পজিশন মানে সুমনের পজিশন। সো সুমন শব্দটা আমাদের এই জায়গাটাতে অ্যাপোজিশন। এইটাই হলো গিয়ে দাদা অ্যাপোজিশন। আর এখানে অ্যাপোজিশন হিসেবে কি বসছে? নাউন বসছে। সো দিস আর দ্য 9 প্লেসেস হোয়ার আ নাউন ক্যান স্ট্যান্ড। এই 9টা জায়গাতে আমরা নাউন লিখতে পারি। আমাকে কুইকলি কমেন্ট করে জানান আমি যতটুকু বলেছি ততটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। সো দিস আর দ্য 9 প্লেসেস হোয়ার ইউ ক্যান ফাইন্ড আ নাউন অর নাউন ফ্রেজ। এই জায়গাগুলোই হচ্ছে 9টা জায়গা, যেই জায়গাতে আপনি একটা নাউন অথবা নাউন ফ্রেজ পেতে পারেন। সো অলমোস্ট অল দ্য স্টুডেন্টস হ্যাজ রিটেন দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু অল। তাহলে আমরা বুঝতে পারতেছি ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। সো এট এনি কস্ট আপনার এই যে 9টা জায়গা, এই 9টা জায়গা TM, দ্যাট ইজ টোটাল মেমোরাইজেশন বা টানা মুখস্থ করতে হবে। বাংলায় বললে বলি TM মানে টানা মুখস্থ, ইংরেজিতে বললে বলি টোটাল মেমোরাইজেশন। যে কোনো মূল্যে দাদা আপনাকে এই 9টা জায়গা মাথায় রাখতে হবে। এই 9টা জায়গা আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন? এই 9টা জায়গা আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন একটু কমেন্ট করেন তো প্লিজ, যাতে এইভাবে বলতে পারেন। হ্যাঁ, আপনি কি বলবেন? ভাইয়া ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড হলে সাধারণত নাউন হয়, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড হলে নাউন হয়, তবে প্রোনাউন হতে পারে, আমরা সেখানে যাচ্ছি না। তারপর আমরা বলবো ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুটো প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এন্ড অ্যাপোজিশন হিসেবে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। সো এই 9টা জায়গা যদি কেউ না জানেন তাহলে আপনি ড্যাম শিওর থাকতে পারেন ওরে দিয়ে জীবনে অন্তত জিরান্ড আপনি আশা করতে পারবেন না। এই তো মাশাআল্লাহ মঞ্জুরুল ভাই, মারুফ ভাই, সুইটি আপা, ও সুইটি আপা না তো সুইটি তো আম্মাজান, সুইটি আম্মাজান, তনুজা, মঞ্জুরুল ইসলাম সহ যারা যারা লিখছেন পারবো সবাইকে ধন্যবাদ। শহীদুল ইসলাম ভাই ধন্যবাদ। তাহলে আসেন আমরা এখন খুঁজে দেখবো যে এই জায়গাগুলোতে কোনো আইএনজি যুক্ত ভার্ব বসছে কিনা। যদি বসে যায় সেটা নাউন, ঝালেমা শেষ, মানে ঝামেলা শেষ আর কি। তো দেখেন আমরা কি জানি, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসে? জিরান্ড বসে। এখন আর নাউন বসে বলবো না। যেমন আমরা জানি টিচিং ইজ মাই প্রফেশন আর টিচিং ইজ মাই হবি। এই বাক্যে খেয়াল করেন তো ইজ একটা কি? ভার্ব। আর আমরা জানি ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হওয়াটা কার কাজ? নাউন এবং প্রোনাউনের কাজ। তাহলে দেখেন তো টিচিং শব্দটা কিন্তু প্রোনাউন না, তার মানে এটা একটা নাউন। আবার টিচ শব্দটা একটা ভার্ব, সাথে আইএনজি যোগ হয়ে নাউনের যেহেতু কাজ করছে সেহেতু এটা একটা জিরান্ড। বুঝেছেন কি না কুইকলি বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আপনাদেরকে আরেকটা জায়গা দেখাই।
তাহলে আমরা এখন দেখব gerund as subject or subjects হিসেবে gerund বসতে পারে। ঠিক আছে, আমি একবারে ভেঙে ভেঙে সহজ করে আপনাদেরকে দেখাই। আমি সাধারণত এই উদাহরণটা অনেককেই বলি, অনেক জায়গাতেই ব্যাখ্যা করি। ধরেন আমি লিখলাম এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে ভার্ব কি, আপনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন ইজ। আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে সাবজেক্ট কি, আপনি নির্দ্বিধায় বলছেন এক্সারসাইজ। আপনাকে যদি বলা হয় এক্সারসাইজ শব্দটা কি, আপনি জানেন সাবজেক্ট হওয়ার যোগ্যতা দুটো পার্টস অফ স্পিচের আছে। অনলি টু পার্টস অফ স্পিচ ক্যান বি অর ক্যান অ্যাক্ট লাইক আ সাবজেক্ট, এন্ড দুটো পার্টস অফ স্পিচ হলে নাউন আর প্রোনাউন। এক্সারসাইজ শব্দটা প্রোনাউন না, তার মানে এটা একটা নাউন। এই পর্যন্ত আমাদের কোনো সন্দেহ নাই, দ্বিধা নাই। ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, এরকম কোনো ফিলিংসও নাই। আমরা বুঝা ফেলাইছি সাবজেক্ট। এইবার আমি এখানে এক্সারসাইজ কাইটা দিয়া লিখলাম সুইম। আমরা জানি সুইম একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করতে গেলে আরেকটা এম দেয়া লাগে। হ্যাঁ, তাহলে হয়ে গেল সুইমিং ইজ গুড ফর হেলথ। এবার আপনাকে কেউ যদি প্রশ্ন করে ভার্ব কোনটা, আপনি বলতেছেন ইজ। সাবজেক্ট কোনটা, আপনি বলতেছেন সুইমিং। এবার আপনাকে যদি বলা হয় সুইম শব্দটা কি, আপনি বুঝতেছেন এটা একটা ভার্ব, সাথে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। তাহলে এখানে আইএনজি যুক্ত ভার্বটা দেখেন তো, এই জায়গাটাতে আইএনজি যুক্ত ভার্বটা কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। আর আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্টের কাজ করলে বা নাউনের কাজ করলে তখন তাকে কি বলা হয়, জেরান্ড। এই জন্য আমরা এই জায়গাটাতে সুইমিং কে জেরান্ড বলবো। আশা করি ইনশাআল্লাহ জেরান্ড যে সাবজেক্ট হতে পারে এটা আপনি বুঝতে পারছেন। এই পর্যন্ত আপনার কোনো সমস্যা নাই। এখন দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে আমাদের বইগুলো যখন আমাদেরকে পড়ায়, যখন আমাদেরকে শেখায়, তখন এই জায়গাটাই শেখায়। কি শেখায়, সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে বলে এরকম একটা নরমাল বাচ্চাদের উদাহরণ দিয়ে দেয়। কিন্তু দাদা, এরকম বাচ্চাদের উদাহরণ তো আপনার চাকরির পরীক্ষা আসবে না। আপনাকে বাচ্চার বাবার উদাহরণ বা বাচ্চার মায়ের মতো উদাহরণ দিবে। আসেন আপনাকে এরকম একটা এক্সাম্পল দিতে পারে। কেমন এক্সাম্পল দিতে পারে? হ্যাঁ, আপনাকে এক্সাম্পল দিতে পারে এইরকম। তো আমি প্রথমে একটা নরমাল এক্সাম্পল দেখাই। ধরেন আমি লিখলাম টিচিং ইজ মাই প্রফেশন। দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া বলো তো এখানে টিচিং কি, আপনি বলবেন খুব সহজ জিনিস সাবজেক্ট, খুব সহজ জিনিস নাউন, তাই খুব সহজ, এটা হচ্ছে জিরান্ড। কিন্তু আপনাকে কোশ্চেন যদি এইরকম দেয়া থাকে, এইরকম যদি প্রশ্ন দেয়া থাকে, ধরেন লেখা আছে টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন। এবার আপনাকে যদি প্রশ্ন করে যে বলতো এইখানে টিচিং শব্দটা কি, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন তো। যদি এখানে প্রশ্ন থাকে টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন, প্রথম বাক্যে ছিল মানে বি নাম্বার বাক্যে ছিল টিচিং ইজ মাই প্রফেশন, পরের বাক্যে আছে টিচিং ইংলিশ ইজ মাই প্রফেশন। নাও ইউ হ্যাভ টু আইডেন্টিফাই whether this teaching is a gerund or a present participle। দেখি মার্ক করার চেষ্টা করেন আপনাদের মধ্যে কারা কারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন। শহীদুল ইসলাম বলতেছেন স্যার লাইভ শেয়ার করা যায় না কেন? শহীদুল ইসলাম ভাই, যারা লাইভ বাকিদের সাথে শেয়ার করবেন বা অন্যদের সাথে দিয়ে দিবেন, এটা আমার হচ্ছে পেইড ব্যাচের লাইভ। আপনি যদি শেয়ার করেন এটা তো ভাই আমানতের খেয়ানত হয়ে যাবে ভাই। আপনি আপনার কাছে হয়তো শুনতে খারাপ লাগবে, আমার প্রফেশনাল মনে হবে, ভাই এটা আমার একটা রিজিকের মাধ্যম। আপনি আমার থেকে কোর্স কিনেছেন, এটা হচ্ছে সিঙ্গেল ইউজারের একটা কোর্স ভাই। আপনি বাকিদেরকে দিয়ে বেড়াবেন, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে আমারে আপনার মনে করেন শেয়ার করা লাগবে, কিয়ামতের দিন আমার সাথে আবার কিছুটা সোয়াব শেয়ার করবেন যে ভাই আপনার কোর্স কিনে 10 জনের সাথে শেয়ার করছিলাম। যেমন দেখবেন আমি ফেক আইডি গুলো যুক্ত করতে চাই না, যারা রিয়েল প্রোফাইল পিকচার দেয় না, করে কি একটা প্রোফাইল পিকচার। হ্যাঁ, আমি এদেরকে মাফ করি না ভাই, বুঝছেন? কিয়ামতের ময়দানে এদেরকে আটকায় রাখবো। আমার স্বার্থপর মনে করেন আর স্বার্থ নিজ মনে করেন ভাই। এই আমি এখন আপনাদেরকে যে বিষয়টা আলোচনা করব, দেখবেন ইনশাআল্লাহ কোনো বই এইভাবে পাবেন না। ঝামেলাটা হচ্ছে কোন জায়গায় জানেন? মাইন্ড করেন না। অনেকে করে কি ভাই, এই যে একজনের কোর্স কিনা 10 জনের সাথে শেয়ার করে, ভাই এই 10 জন তো আমার কোর্স কিনে নাই, আর আপনি আরেকজনের থেকে দুর্নীতি করে নিচ্ছেন। দেখবেন ধরে নেন আপনার বাচ্চা অসুস্থ, আপনি করছেন কি 200 টাকা দিয়ে সিরিয়াল লাগাই নিছেন, ভাই আপনার পোলা সুস্থ হবে না, কারণ আপনি দুর্নীতি করছেন।
আরেকজন মানুষ তিনি 200 টাকা দুর্নীতি করে আপনার আগে সিরিয়াল দিতে পারে নাই, তাই বলে ওনার অসুস্থ বাচ্চারা নিয়ে উনি কষ্ট করতেছে, আপনি 100 জনের আগে আগায় গেছেন। সিমিলারলি ভাই আমি যদি এই কাজ করি আমারও সমস্যা হবে ভাই, বুঝছেন? যে অনেকে যে এই কাজটা করে একই নাম দিয়ে একটা কোর্স 4 জন মিলে চালায়। শহীদুল ভাই আপনি বুঝেন নাই বলছেন, আমি আপনাকে ওইভাবে ইন্ডিকেট করতেছি না ভাই, জাস্ট আমি বলে রাখি আর কি। দেখেন অনেক হয়তো রাগ করেন ভাই, এই গত কিছুদিন আগে এক ছেলে আমাকে ফোন করছে, সে হচ্ছে একটা মেডিকেল কলেজে আছে আর কি, এমবিবিএস পড়তেছে। বলে ভাই আমার এখন মনে হচ্ছে যে আমি আপনার কোর্সটা, আমি আমার এক ফ্রেন্ড ভর্তি হয়েছিল, আমরা কয়েকজন মিলে এই কোর্সটা করতাম, কিন্তু কিনছিল একজন। এগুলোকে পাইরেসি বলে আর কি ভাই, বুঝছেন? বাংলাদেশের যে কোনো ব্যবস্থা না আগানোর অন্যতম একটা কারণ। দেখবেন বাংলাদেশের সিনেমা জীবনে উপরে উঠবে না, বাংলাদেশের গায়ক জীবনে উপরে উঠবে না, বাংলাদেশের লেখক জীবনে উপরে ওঠে না। এই জন্য বাংলাদেশের অন্যতম অধপতনের একটা দায়ী কি জানেন? বাংলাদেশের লোকেরা কোনো সফটওয়্যার কিনে ব্যবহার করে না, কোনো অ্যাপ কিনে ব্যবহার করতে চায় না, হাতে গোনা মুষ্টি মেয়ে কিছু মানুষ করে। অবশ্যই এটা করতেছে না, আমার লাভ হচ্ছে। যার আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমারে মাফ করুক আর কি, আমি ফজরের নামাজে উঠতেই পারি নাই, বুঝছেন? তাহলে এটা আমি মারাত্মক ভয়ঙ্কর গুনাহের কাজ করে ফেলছি। আল্লাহ চাইলে আমার মাফ করতে পারেন, নাও মাফ করতে পারেন, বুঝছেন? এখন আমি মনে করেন শহীদুল ইসলাম ভাই 200 টাকা মাইরা দিছি, আল্লাহ আমার মাফ করবে ভাই? করবে না। শহীদুল ভাই মাফ না করলে, এই যে আমি মাঝে মাঝে বলি তো, আমার স্টুডেন্টরা যারা বা আমার সাথে যারা বেইমানি করছেন, দুর্নীতি করছেন, আল্লাহর উপর ছেড়ে দিছি। আমি ঝামেলা করতে পারলেও করবো না, ঠিক আছে? এই আর কি। যাক ভাই আমি হয়তো বেশি বলে ফেলাইছি, এক্সট্রিমলি সরি। তো আপনারা যারা কেউ কারো কোর্স বা বইটই পাইরেসি করেন ভাই, দয়া করে করেন না। এটা একটা মানুষের একটা মানে রিজিক ভাই, একজনের রিজিক নিয়ে টানলে আপনার রিজিকের বরকত কমে যাবে। তো যে জায়গাটায় ছিলাম বাবা, এই যে দেখছেন আমাদেরকে অনেকেই এই জায়গাটাতে উত্তর দিয়েছেন জিরান্ড, অনেকেই উত্তর দিয়েছেন পার্টিসিপল। এইবার আপনাদেরকে দুর্দান্ত মারাত্মক ঝাঁকানাকা একটা টেকনিক শিখাই, ঠিক আছে? অসাধারণ একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি আমি। এটার আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। সেটা হলো, এটাকে বলা হয় হেড ওয়ার্ড। এই জিনিসটা অনেকে বোঝে না বলে কট খায়। হেড ওয়ার্ড ভার্সাস সাপোর্টিং ওয়ার্ড। মারাত্মক একটা জিনিস শিখতেছেন এইভাবে। জেরান্ড এবং পার্টিসিপল মানুষ আপনাকে শেখাবে কিনা জানি না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। এই হেড ওয়ার্ডটাকে কেউ কেউ বলে কি ওয়ার্ড, এই হেড ওয়ার্ডটাকে কেউ কেউ বলে রুট ওয়ার্ড। আপনি এটাকে যেই নামেই ডাকেন জিনিসটা কিন্তু সেম। কি ওয়ার্ড, হেড ওয়ার্ড, রুট ওয়ার্ড জিনিসটা হচ্ছে সেম। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া হেড ওয়ার্ড কি? মাথায় রাখবেন হেড ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ড বাদ দিলে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জড হয়ে যায়। তাহলে যে ওয়ার্ডটাকে আমরা বাদ দিলে বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে সেটার নাম হচ্ছে হেড ওয়ার্ড। এবার আসেন সাপোর্টিং ওয়ার্ড। এইটা সাথে একটা এস যোগ করতে পারেন, অনেক সময় একাধিক থাকতে পারে। এটা হচ্ছে যে ওয়ার্ড ছাড়াও অর্থ চেঞ্জড হয় না। তাহলে যে ওয়ার্ডটাকে আমি বাদ দিলে অর্থ চেঞ্জ হবে না সেটা হচ্ছে সাপোর্টিং ওয়ার্ড। তবে এরা জাস্ট বাক্যের অর্থটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য বা অর্থের সৌন্দর্য মণ্ডনের কারণে, মণ্ডিতকরণের কারণে তারা আসে। যেমন দেখেন, আমি যদি এখানে দুইটা এক্সাম্পল দেই, এখানে আরেকবার লিখে দেই। ধরেন আমি লিখলাম টিচিং is my profession. Teaching is my profession. এরপর আমি আরেকটা বাক্য লিখলাম teaching English is my profession. দেখেন তো অনেকে ভাবতেছে কি ভাই যেহেতু ভার্বের আগে টিচিং আছে তার মানে এইটাই হলো সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন, তাই টিচিং মানে জিরান্ড। এইবার অনেকের ধারণাটা এইখানে একটা মারাত্মক কট খায়। তারা ভাবে কি
এইখানে ইংলিশ শব্দটা যেহেতু একটা নাউন, আমরা জানি নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, তাই অনেকে টিচিং শব্দটাকে পার্টিসিপল ভাবে। এইখানে একটা মারাত্মক কট খায়। আপনাকে দুটো বাক্যের বাংলা লিখে দিয়ে আমি দেখাই। দেখেন, আমি যখন বললাম টিচিং, বাংলা কি? পড়ানো অথবা শিক্ষকতা করা। ইজ এর বাংলা হলো হলো, এই হলো না লিখলে বেটার। আমার পেশা, তাহলে বাংলা কি? শিক্ষকতা বা পড়ানো হলো আমার পেশা। পরের বাক্যে আসেন, টিচিং ইংলিশ। এই বাক্যে খেয়াল করেন বাংলা কি? ইংরেজি পড়ানো হলো আমার পেশা। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু আইডেন্টিফাই করেন তো, এই বাক্যে আমার পেশা হচ্ছে পড়ানো, দ্বিতীয় বাক্যে আমার পেশাটা কি? আপনারা বলেন, আমার পেশা কি ইংরেজি নাকি আমার পেশা পড়ানো? কুইকলি কমেন্ট করেন, দ্বিতীয় বাক্যে আমার পেশা কি ইংরেজি নাকি পড়ানো? দ্রুত কমেন্ট করেন, দ্বিতীয় বাক্যে আমার পেশা ইংরেজি নাকি আমার পেশা পড়ানো? কুইকলি কমেন্ট করতে হবে, ভেরি কুইকলি। এই তো আমাদের তাসনিয়া জামান, শহীদুল ইসলাম ভাই, মারুফ ভাই, মঞ্জুরুল ইসলাম ভাই তো বুঝে ফেলাইছেন। তাহলে দেখেন, আমি যদি আপনাকে বলতাম যে ভাই জানেন আমার পেশা ইংরেজি, আমি যদি আপনারে বলি ভাই জানেন আমার পেশা ইংরেজি, আচ্ছা ভাই ইংরেজি কারো পেশা হয়? আপনি তখন চিন্তা করতেন এই লোকের পেশা ইংরেজি, ও কি ইংরেজি সিনেমার নায়ক, নাকি ইংরেজি সিনেমার ভিলেন, নাকি ইংরেজি সিনেমার পরিচালক, নাকি ইংরেজি বইয়ের লেখক, নাকি ইংরেজিতে গান গায়, নাকি ইংরেজি পত্রিকায় লেখালেখি করে? ইংরেজি কারো পেশা হয় না ভাই। পেশা হইতেছে কোনটা? ইংরেজি পড়ানো। এখানে ইংরেজি পেশা না। তার মানে আমার এখানে কিন্তু ইংলিশ অনুযায়ী ইজ আসে নাই, আমার এই জায়গাটাতে ইজ আসছে মূলত টিচিং অনুযায়ী। তার মানে টিচিংটা হলো আমার এই জায়গাটাতে হেড ওয়ার্ড, তাই টিচিং শব্দটাই আমার সাবজেক্ট, টিচিং শব্দটাই নাউন, টিচিং শব্দটাই জিরান্ড। অন্যদিকে ইংলিশ শব্দটা এটাও একটা নাউন, ঠিক আছে, এটা একটা নাউন, তবে এটা কি হিসেবে আছে? এটা আছে সাপোর্টিং ওয়ার্ড হিসেবে। চাইলে আমি টিচিং শব্দটা রেখে ইংলিশটাকে তুলে দিতে পারি, কিন্তু আমি টিচিং তুলে দিয়ে ইংরেজি কখনোই রাখতে পারি না। আপনারা আমাকে এখন ছোট্ট করে বলেন, এই হেড ওয়ার্ড এবং কি ওয়ার্ড, হেড ওয়ার্ড এবং সাপোর্টিং ওয়ার্ড আপনারা বুঝতে পেরেছেন কিনা? দ্রুত কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন আপনারা হেড ওয়ার্ড এবং সাপোর্টিং ওয়ার্ড চিনতে পেরেছেন কিনা? দ্রুত কমেন্ট করেন। এই যে মাশাআল্লাহ অনেকে লিখছেন জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, আমার খুব পছন্দের এক্সাম্পল, খুব সহজে ছাত্রছাত্রীদেরকে বোঝানো যায়, তাই এক্সাম্পলটা আমি অনেকবার দিয়েছি। ভাইবেন না স্যার মনে হয় এর বাইরে এক্সাম্পল পারে না। যেমন দেখেন, আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতাম, টিচিং ইংলিশ টু দ্য চিলড্রেন of the slums in Dhaka. ঢাকায় বস্তির বাচ্চাদেরকে ইংরেজি পড়ানো is হলো my profession. এইবার আপনারা একটু দেখেন তো সোনামণিরা, এখানে ভার্ব হচ্ছে is। আচ্ছা বলেন তো, আমার প্রফেশন কি ঢাকা? জি না। আমার প্রফেশন কি বস্তি? তাও না। আমার প্রফেশন কি বাচ্চা কাচ্চা? তাও না, আমি তো ছেলে ধরা না। আমার পেশা কেন বাচ্চা কাচ্চা হবে? আমার পেশা কি ইংরেজি? তাও না। তাহলে আমার পেশা কোনটা? এই যে পড়ানো। কাকে কি পড়ানো? ইংরেজি। কাদেরকে পড়ানো? বাচ্চাদেরকে। কোন জায়গার বাচ্চা? বস্তির। কোন জায়গার বস্তি? ঢাকা। তার মানে এই পুরো বাক্যটাতে ইংলিশ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত all these are supporting words here. এই শব্দগুলো সাপোর্টিং ওয়ার্ডস, আপনি চাইলে গিচাং করে কেটে দিয়ে তাড়ায় দিতে পারেন, কোনো ঝামেলা হবে না। খেলাটা খেলে দিছে কিটা? টিচিং। এটাই আমাদের সাবজেক্ট, এইটাই নাউন, এইটাই জিরান্ড। কজ এইটা হলো
হেড ওয়ার্ড, এটাই হচ্ছে কিওয়ার্ড, এটাই হচ্ছে রুট ওয়ার্ড। যারা হেড ওয়ার্ড, কিওয়ার্ড বা রুট ওয়ার্ড চেনেন না তারা একটা চরম প্যারেশানিতে পড়বেন যদি আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে যান। সে রিডিং বলেন বা রাইটিং বলেন, রিডিং এ সবচেয়ে বেশি বিপদে পড়ে পোলাপেনেরা হেড ওয়ার্ড না চেনার কারণে। হ্যাঁ মারুফ ভাই, জাযাকাল্লাহ। তাহলে দেখেন আমাদের বইগুলোতে জাস্ট যখন বলে জিরান সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড লেখা দেয়। আপনার তো এই যে সাপোর্টিং ওয়ার্ড এবং হেড ওয়ার্ড বা কিওয়ার্ড এইটাও তো ব্যাখ্যা করা উচিত ছিল, বইগুলো এই ব্যাখ্যাটা করে না। ঠিক আছে, এই জন্যই সমস্যা। যাক, দোয়া করেন আপনারা। আমার বই আসতেছে, জানুয়ারিতে আনতে চেয়েছিলাম, হয়তো ফেব্রুয়ারি মাসে চলে যাবে আর কি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ঘটনা। আর বইগুলো আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল আনলক ইংলিশ উইথ সুমন এবং ফেসবুক পেজ আনলক ইংলিশ সুমন এর মাধ্যমেই আমরা স্টুডেন্টদের মধ্যে সরবরাহ করব, তার বাইরে কম আর কি। হ্যাঁ, আর প্রথমে আমরা আমাদের বই খুব বেশি করব না, আমরা 1-2 হাজার হয়তো বই বের করবো, যেটা আমরা আমাদের অনলাইন স্টুডেন্টদেরকে প্রায়োরিটি আগে দেবো, আপনাদেরকে যারা আমাদের সাথে আছেন আর কি, পরবর্তীতে আমরা বাকিদের কাছে দিব আর কি। তো এই হলো ঘটনা, আশা করি বুঝতে পারছেন। আমার আর অন্তত জিরান যে সাবজেক্ট হয় এটা নিয়ে আর ব্যাখ্যা করতে যাইতে লাগতেছে না, এটা বুঝতে পারছেন। 2 নাম্বার দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা ইজ আ গুড এক্সারসাইজ। এটাকে অবশ্য গুড এক্সারসাইজ না বলে বেটার হইতো আপনি যদি বলতেন গুড ফর্ম অফ এক্সারসাইজ। সকালবেলা হাঁটাটা হচ্ছে একটা ভালো রকমের এক্সারসাইজ। তাহলে বাবা একটু খেয়াল করেন, আপনি আবার বললেন না যে মর্নিং এক্সারসাইজ, এক্সারসাইজ তো মর্নিং না, এক্সারসাইজ হচ্ছে এখানে ওয়াকিং। তাহলে এটা হচ্ছে আমাদের হেড ওয়ার্ড, এতটুকু ছিল সাপোর্টিং ওয়ার্ড হিসেবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা দেখব ভার্বের পরে অবজেক্ট হিসেবেও জিরান বসতে পারে। আর আপনার আমার জানা আছে, ব্যাপক পরিমাণে মানাও আছে এবং হিউজ পরিমাণ উদাহরণ টানাও আছে। সেটা হচ্ছে আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরেই অবজেক্ট পাই। আর অবজেক্ট হওয়ার কাজটা মূলত নাউন এবং প্রোনাউন করে। আজকের আলোচনায় কিন্তু প্রোনাউন আমাদের আসবেই না, আসছে যা সেটা হচ্ছে নাউন। ঠিক আছে ডিয়ার? তাহলে এবার দেখেন ভার্বের পরে অবজেক্ট হিসেবে হি লাইকস, সে পছন্দ করে। আপনি প্রশ্ন করেন যে ভাই সে কি পছন্দ করে? ওয়াকিং, হাঁটতে পছন্দ করে বা হাঁটা পছন্দ করে। সো এটা একটা অবজেক্ট, অবজেক্ট মানে নাউন। আর যেহেতু ওয়াক ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে নাউনের কাজ করছে, তাই এটা জিরান্ড। এই তো তনুজা, থ্যাংক ইউ। শহীদুল ইসলাম ভাই বলতেছেন স্যার বইয়ের মূল্য পাঠিয়ে দেবো কি? ভাই এখনো তো মূল্য ফিক্সড হয় নাই ভাই, কাগজের দামের উপর ভিত্তি করে। হ্যাঁ, নাসিমা ইসলাম আপু বলছেন কোন বইয়ে এইভাবে নাই। এটা একটা বড় বিষয় বলতে পারেন, এটা অবশ্য মার্কেটিং হয়ে যায়। সেটা হচ্ছে কি, হ্যাঁ দেখেন সবসময় বই পড়লে অনেক কিছু বোঝা যায় না। দেখবেন আল্লাহর যে ঐশী বাণী কোরআন তো আমরা সরাসরি আমাদের সবাই আল্লাহ একটা করে পাঠায় দিতে পারতেন, কিন্তু তার জন্য একজন শিক্ষক দিয়েছেন। আমরা তার কোরআন লিখতেছি না, আল্লাহ আমাদেরকে মাফ করুক। বুঝতে পারছেন তো বিষয়টা? এখন দেখবেন আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছে, আপনি অন্য ধর্মের হলে দেখা গেছে আপনি খ্রিস্টান হচ্ছেন, আপনি জানেন বাইবেল, হিন্দু ধর্মের এরকম ধর্মীয় গ্রন্থ আছে। আমরা জানি দেখেন একটা ধর্মীয় গ্রন্থ একটা মানুষকে সরাসরি আল্লাহ বলেন, গড বলেন, ভগবান বলেন দিয়ে পাঠায় না। হ্যাঁ, এটা বোঝানোর জন্য শিক্ষক, যেমন আমাদের রাসূল নবী রাসূল আমাদের শিক্ষক ছিল। আমার আবার ওই কাতারে ফেলায় না ভাই, আমি একজন নগণ্য মানুষ আর কি। তো এই একটা বই কিনলে আলহামদুলিল্লাহ, বই ইজিলি এক্সপ্রেস করা থাকলে অনেকে বই পড়েই পারে, আবার কারো বইয়ের পাশাপাশি টিচার লাগে, এই আর কি। হ্যাঁ, তো বাবা এই যে আমরা পরের উদাহরণটাতে চলে আসি। আমরা যদি বলি শি লাভস, সে ভালোবাসে। আপনি প্রশ্ন করেন তো ভাই সে কি ভালোবাসে? উত্তর আসতেছে পড়ানো ভালোবাসে। কি পড়ানো? ইংরেজি পড়ানো। এখন ভুলে আর বলেন না যে সে ইংরেজিতে ভালোবাসে, নেভার। এখানে ইংরেজিটা হলো ভাই সাপোর্টিং ওয়ার্ড। সে ইংরেজি পড়ানোকে ভালোবাসে, তার মানে পড়ানোটাই আমাদের অবজেক্ট, এইটাই নাউন, এটাই জিরান্ড। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে দেখেছি। এখন আমরা দেখব ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে জিরান বসতে পারে। এবার আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। দেখেন আমি এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট লিখতেছি। হ্যাঁ, আমি এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট লিখতেছি। এখন অনেকে একটা বোকামি করে, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি। প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকে, এরপরে থাকে লিঙ্কিং ভার্ব।
হ্যাঁ, লিঙ্কিং ভার্ব কাকে বলে? ওই যে যেই ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটাই লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব, এরপরে কি থাকে বাবা? এরপরে থাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন অনেকে বোকার মতো বলে ফেলে যে স্যার লিঙ্কিং ভার্বের পরে বা ভাই লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কথাটা আসলে কারেক্ট না। হ্যাঁ নাসিমা ইসলাম, ইনশাল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নাই বাবা, আপনাদের আগে প্রায়োরিটি। তো খেয়াল করেন, অনেকেই মনে করে যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে শুধু মনে হয় অ্যাডজেক্টিভ বসে। না, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে তিনটা পার্টস অফ স্পিচ বসতে পারে। নাউন, বসতে পারে অ্যাডজেক্টিভ, আর বসতে পারে প্রোনাউন। ঠিক আছে, আমি আপনাদেরকে উদাহরণ দিই, দেখেন উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। যেমন আমি যদি এইভাবে লিখি যে ধরেন আমরা বললাম দে আর ব্রিলিয়ান্ট, তারা মেধাবী। 2 নাম্বার, ধরেন আমরা লিখলাম দে আর স্টুডেন্টস, তারপরে ধরে নেন এখানে আর দে আর লেখা যাবে না, দিস পেন্সিল ইজ মাইন। আমরা পড়ে আসছি কিন্তু প্রোনাউনে আই, মি, মাই, মাইসেলফ, মাইন। তো আমরা যখন প্রোনাউন পড়ছি আমরা জানি এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা অবজেক্টিভ প্রোনাউন, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এটা ডাবল পজেসিভ প্রোনাউন। এই একটা জিনিস ছিল যেটা প্রোনাউন না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাকি যা আছে সব কিন্তু প্রোনাউন। এই যে আই, মি, মাই, মাইসেলফ, মাইন, হ্যাঁ, এই যে 5টা অংশ আমরা পেলাম। হ্যাঁ, এই 5টা অংশের মধ্যে 4টা অংশ প্রোনাউনের কাজ করে, একটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে দেখেন আমরা এবার একটু হিসাব নিকাশ করে দেখি বাবা। দে আর ব্রিলিয়ান্ট, তারা মেধাবী। দেখেন এখানে অ্যাডজেক্টিভটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তারা মেধাবী, মেধাবী তারা। এবার দেখেন তারা ছাত্রছাত্রী বা তারা স্টুডেন্টস, তারা স্টুডেন্টস, স্টুডেন্টসই তারা। তার মানে এটা কি? এটা স্টুডেন্ট শব্দটা একটা নাউন, কি হিসেবে বসছে? কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভও বসে, নাউনও বসে। দিস পেন, এটা সাবজেক্ট। এই যে ভার্ব মাইন, আমার, আমার কোনটা? কলমটা, এই পেন্সিলটা, পেন্সিলটা কার? আমার, আমার কি? এই পেন্সিলটা। তার মানে এইটাও একটা কমপ্লিমেন্ট, বাট এখানে কি হিসেবে বসছে? প্রোনাউন হিসেবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউনও বসে। কোনো এক দুর্ভাগ্যজনক কারণে আমাদেরকে অধিকাংশ বই বলে যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব বসে না। হ্যাঁ, অ্যাডভার্ব বসে না, এটা তো ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভই বসে। এই জিনিস আপনারা কিটা শিখাইছে? নাউন বসছে না, স্টুডেন্টস কি অ্যাডজেক্টিভ নাকি, মাইন্ড কি অ্যাডজেক্টিভ নাকি? তাই তিনটেই বসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার আপনি এখানে যে জিনিসটা খেয়াল করবেন, কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু বাবা অ্যাডজেক্টিভও বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসে। এখন আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল হয়, নাউন হলে জিরান্ড হয়। এখন আমরা এই জিনিসটাই দেখব। আমরা এখন যেটা দেখতেছি কমপ্লিমেন্ট হিসেবে, তো আপনি এখানে রুলটা যে এটা মাথায় রাখবেন। আমরা যদি কখনো এরকম দেখি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ওয়ার্ড, কমপ্লিমেন্ট হলে, আইএনজি যুক্ত যদি একটা ওয়ার্ডকে আপনি কমপ্লিমেন্ট হিসেবে পান লিঙ্কিং ভার্বের পরে, এখন এইখানে একটা দুর্দান্ত ঘটনা ঘটে যায়। এই আইএনজি যুক্ত একটা ওয়ার্ড এটা হয়ে যেতে পারে জিরান্ড, আবার এই আইএনজি যুক্ত একটা ওয়ার্ড এটা হয়ে যেতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটা কমপ্লিমেন্ট হিসেবে থাকলে জিরান্ড হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা জিরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? খুব সহজ, আপনি জাস্ট সাবজেক্টটাকে প্রশ্ন করবেন কি দিয়ে,
যদি কি দিয়ে প্রশ্ন করার পরে আইএনজি যুক্ত ওয়ার্ডটা আপনি আনসার হিসেবে পেয়ে যান, তাহলে এটা হচ্ছে গিয়ে জিরান্ড। আর জিরান্ড মানে কি, আমরা এখানে নাউন ধরে নেব। আবার দেখেন, আপনি সাবজেক্টটাকে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পান, তাহলে কেমন দিয়ে প্রশ্ন করবেন। যদি কেমন প্রশ্নের উত্তরটাই আইএনজি যুক্ত ভার্ব হয়, তাহলে সেটাই প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হবে। ওকে, এখানে আরেকটু তথ্য দেই। কি প্রশ্নের উত্তরে আপনি সাধারণত যেটা পাবেন সেটা হলো পরিচয়, সাবজেক্টের পরিচয় পাবেন। কেমন প্রশ্নের উত্তরে আপনি যেটা পাবেন সেটা হলো সাবজেক্টের দোষ জানতে পারবেন, অথবা সাবজেক্টের গুণ জানতে পারবেন, অথবা সাবজেক্টের অবস্থা জানতে পারবেন। ওকে ডিয়ার, তাহলে আসেন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেই। আমরা এবার কিছু এক্সাম্পলস দেখি। ধরেন আমাদেরকে একটা বাক্য লিখে দেয়া হলো যে হিজ প্রফেশন ইজ ফিশিং। তার প্রফেশন হলো মাছ ধরা। আপনারা বলবেন এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল। আরেকটা দেয়া হলো his profession is disgusting। আপনারা বলবেন এই ডিসগাস্টিংটা জিরান্ড নাকি পার্টিসিপল। কুইকলি আনসার করেন। কুইকলি আনসার করেন। কুইকলি আনসার করতে হবে, হ্যাঁ, জিরান্ড নাকি পার্টিসিপল। দ্রুত আনসার করেন, সবার থেকে উত্তর চাই। কুইকলি উত্তর দিতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে কি মনে হয় কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল? নাম্বার সহ বলবেন, এ বি নাম্বার সহ বলবেন। এই তো মাশাআল্লাহ, অনেকে বলে ফেলছেন। এই তো থ্যাংক ইউ। এই তো ভালো লাগে, আপনারা রিপ্লাই করলে শান্তি লাগে, বুঝছেন। তাহলে দেখেন, আমরা যদি বলি যে হিজ প্রফেশন, তার পেশা হলো ফিশিং মানে মাছ ধরা, আপনি প্রশ্ন করেন তো যে ভাইয়া তার পেশাটা কি আর তার পেশাটা কেমন। তাহলে আমরা যদি বলি যে তার পেশা হলো মাছ ধরা, আরে ভাই মাছ ধরা একটা পেশা, পেশার নামটা কি আমরা বুঝে ফেলাইছি, তার পেশাই হলো মাছ ধরা। তার পেশা, এই পেশাটা কি তার কাছে ইন্টারেস্টিং নাকি ডিসগাস্টিং এটা আমরা জানি না। তার মানে আমরা বুঝে ফেলাইছি দাদা, এইটা হয়ে গেছে জিরান্ড। এইবার দেখেন, আমরা যদি এখানে প্রশ্ন করি যে ভাই তার পেশাটা আসলে কি, অথবা তার পেশাটা আসলে কেমন, কোন প্রশ্নের উত্তরে দেখেন তো আপনি এখানে ডিসগাস্টিং পাচ্ছেন, তাহলে আমরা বুঝতেছি তার পেশা হলো বিরক্তিকর। ধরেন আমরা এই জায়গাতে আমরা এখন কোনো গ্রামারের ক্লাস করছি না, আমরা একটা স্পোকেন ক্লাস করছি। তো ধরেন আপনারা আমার সামনে আছেন, আমি আসছি, আমি ডায়াসে এসে বলছি হ্যালো দেয়ার, how are you? I hope you all are okay by the grace of Almighty Allah. Today I'm going to talk about my hobby or about my profession. ধরেন এখানে সবাই সবার প্রফেশন নিয়ে কথা বলছে। এখন আমি যদি ডায়াসে উঠে বলি I'm gonna talk about my profession, আমি আমার প্রফেশন সম্পর্কে কথা বলতে যাচ্ছি। My profession is disgusting, আমার পেশাটা হচ্ছে বিরক্তিকর। দেখেন আমি কিন্তু কি করি এটা এখনো বলি না, আমি বললাম আমার পেশাটা বিরক্তিকর। তাহলে আমার পেশাটা কি সেটা আপনি জানেনই না। আমার পেশা কেমন, এই যে বুঝে ফেলাইছেন, আমার পেশাটা কেমন, বিরক্তিকর। তাহলে কেমন প্রশ্নের উত্তরে আমরা কি পাই ওস্তাদ? কেমন প্রশ্নের উত্তরে আমরা পাই অ্যাডজেক্টিভ। এই যে ডিসগাস্ট, ডিসগাস্টেড, ডিসগাস্টেড আইনযুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে দেখেন তো আমার পেশাটা কি, মাছ ধরা। এই যে কি প্রশ্নের উত্তরে আমরা নাউন পাই, আইনযুক্ত ভার্ব নাউন হলে সেটা হয় জিরান্ড। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুইটাই কিন্তু এখানে কমপ্লিমেন্ট হিসেবে বসে। তার মানে কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডও বসে, প্রেজেন্ট পার্টিসিপলও বসে। এতটুকু বুঝতে পেরেছেন কি না কুইকলি একটা কমেন্ট করে আমাকে জানান, আমাকে উদ্ধার করেন প্লিজ। আচ্ছা মাশাআল্লাহ, এই তো থ্যাংক ইউ। তার মানে আমাদের জিরান্ড আর পার্টিসিপল চেনার আর কোনো সমস্যা নাই। এবার বাকিগুলো সহজ, যে প্রেপোজিশনের পরে আইনযুক্ত একটা মাত্র ওয়ার্ড পাইলে সেটাকে আপনি বলে দেবেন এটা একটা নাউন। যেমন দেখেন টিনা knows nothing about fishing, এই যে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, এইটাই নাউন, এটাই জিরান্ড।
he came here for learning এই যে for একটা preposition so learning preposition পর একটা মাত্র word this is noun and this is also gerund okay আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এরপর দেখেন ডিটারমিনার এবং ডিটারমিনারের পরে আইনজি যুক্ত একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কি বলতে পারি জিরান্ড বলতে পারি ঠিক আছে ডিয়ার যেমন দেখেন রূপা লাইকস হিজ একটা ছেলের কথা বলা হচ্ছে রূপা ওই ছেলেটা সিঙ্গিং বা গান গাওয়া পছন্দ করে তাহলে হিজ একটা ডিটারমিনার এই যে ডিটারমিনারের পরে আইনজি যুক্ত ভার্বটা নাউনের কাজ করছে তাই এটাকে আমরা জিরান্ড বলবো ঠিক আছে তাই আমরা এটাকে জিরান্ড বলবো যদিও মডার্ন ইংলিশে অনেকে এটাকে ভার্বাল নাউন বলে থাকে আপনাদের সাথে একদিন আমি ভার্বাল নাউন এবং জিরান্ডের পার্থক্যটা বলবো ঠিক আছে আপনাদের সাথে একদিন আমি ভার্বাল নাউন ভার্সাস জিরান্ড নিয়ে কথা বলবো আজ আমার সেই সময় নাই সেই সুযোগ আজকে নাই বা আজকে আমি করতে চাচ্ছি না ঠিক আছে আমাদের বাংলাদেশি বইগুলো আমাদেরকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা শেখাইছে যে দা এবং অফের মাঝখানে আইনজি যুক্ত ভার্ব থাকলে তাকে জিরান্ড না বলে ভার্বাল নাউন বলতে হয় আমার মনে হয় আপনারা এটা শুনছেন যে দা এবং অফের মাঝখানে আইনজি যুক্ত ভার্ব থাকলে তাকে বলা হয় ভার্বাল নাউন কথাটা শতভাগ ফেলে দেওয়া যায় না বা শতভাগ সঠিকও না এটাকে দা না বলে আপনি বলতে পারেন যে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে আইনজি যুক্ত ভার্ব থাকলে সেটাকে জিরান্ড না বলে ভার্বাল নাউন বলা হয় ঠিক আছে অপশনে যদি জিরান্ড না থাকে ভার্বাল নাউন দিবেন মানে জিরান্ড এবং ভার্বাল নাউন দুটোই থাকে তাহলে ভার্বাল নাউন দিবেন অপশনে ভার্বাল নাউন না থাকলে জিরান্ড দিবেন যদি এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এটা নিয়ে আমি আপনাদেরকে লাইভে আসবো না আমি একটা ভিডিও আপনাদের এই গ্রুপটাতেও দেব প্লাস আমি আমার ইউটিউব চ্যানেল এই যে আনলক ইংলিশ উইথ সুমন এবং ফেসবুক পেজ আপনাদের সাথে শেয়ার করব গ্রুপেও দিয়ে দেব ঠিক আছে এম কে জামান বলতেছেন স্যার এই ব্যাচে আমরা সদস্য সংখ্যা কতজন এই ব্যাচে আপনারা সদস্য সংখ্যা হচ্ছেন সম্ভবত 135 জনের মতো আর কি 130-35 জন এরকমই হবেন এবার আমি স্টুডেন্ট মানে এবার আমাদের স্টুডেন্ট একটু কম ভর্তি হয়েছে পরীক্ষা থাকার কারণে আচ্ছা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ তাহলে এটা আমরা পারবো এরপরে দেখেন ওয়াসিম ওয়ান্টেড দিস এখন বিপদটা হচ্ছে যারা ডিটারমিনার চেনে না আমরা কিন্তু বলেছিলাম ডিটারমিনার মানে হলো দুনিয়ার যত সংখ্যা আছে যত পরিমাণ আছে যত আর্টিকেল আছে যত পজেসিভ আছে যেমন মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার যত ডেমনস্ট্রেটিভ আছে যেমন দিস দিস দ্যাট দোজ যত ডিস্ট্রিবিউটিভ আছে যেমন ইচ এভরি আইদার নাইদার এর বাইরে আরো 6 রকমের ডিটারমিনার বলা যায় আপাতত যাচ্ছি না ঠিক আছে তারপরে এই যে দেখেন দা একটা ডিটারমিনার বোলিং এটা নাউন বা জিরান্ড হিসেবে কাজ করছে তাহলে আমরা এই অংশটাও মাথায় রাখি ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবার দেখেন 6 নাম্বার এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এখানে কিছু ভার্ব দেয়া আছে স্যার আমরা একটা স্পোকেন ব্যাচ পাবো নাসিমা আক্তার আমাদের একটা স্পোকেন ব্যাচ সাইফান বলতেছেন স্যার আমার মেসেজ তো পড়েন না বাবা অনেকগুলো আসলে কমেন্ট আসতেছে তো এইজন্য পড়তেছি না হিউজ কমেন্ট আসতেছে আবার অনেক সময় অনেকের কমেন্ট উপরে উঠে যায় আর কি আচ্ছা যেটা বলছিলাম আর কি আমাদের খুব শীঘ্রই একটা স্পোকেনের ব্যাচ আসতেছে প্রবাবলি এটাতে আমাদের পেমেন্ট হবে 1000 টাকা সর্বোচ্চ হলে 1000 টাকা হবে আর সর্বনিম্ন হলে 700 টাকা হবে বা এর মাঝামাঝি এর মধ্যেই হবে আর কি আমাদের একটা স্পোকেন ইংলিশের কোর্স আসতেছে ইনশাআল্লাহ ঠিক আছে খুব শীঘ্রই আসবে এই মাসে শুরু করার কথা ছিল পারলাম না দেখি আমরা সামনের মাসের 1 থেকে 10 তারিখে শুরু করার ইচ্ছা আছে আমাদের স্পোকেন ব্যাচ হ্যাঁ স্পোকেন ব্যাচের ক্লাসগুলো জুমে হবে আপনাদের সাথে আর জুমে হলে সবাইকে এরকম এসে কথা বলতে হবে এবং যে মেয়েরা পর্দা করেন চাইলে আপনারা স্কার্ফ পরে এসেও আমাদের সাথে কথা বলতে পারবেন অথবা আপনি যদি চান যে না আমি কথা বলবো ঠিকই ফেস দেখাবেন ইটস ওকে বাট যারা ছেলে মানুষ আছেন আপনি যেই পরিবেশে থাকেন খেতে থাকেন যেখানে থাকেন আমাদের সাথে ফেস দেখায় কথা বলতে পারেন তাহলে অ্যাক্টিভিটি বাড়ে আর কি স্পোকেন একটা ব্যাচ আমাদের আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা টাইমটা হবে কি ভাই এটা দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা এর ভেতরে হবে আর কি হ্যাঁ এটা মূলত আমরা কিডস স্পোকেন বা হচ্ছে গিয়ে বলতে পারেন স্পোকেন ফর চিলড্রেন বলতে পারেন বা স্পোকেন ফর ইয়াং লার্নার্স এটা আর কি চাইলে মুরব্বীরাও জয়েন করতে পারবে আমরা একবারে ধরে ধরে বাচ্চাদের মতো করে ইংরেজি শেখাবো ইনশাআল্লাহ এখানে কিছু ভার্ব দেয়া আছে বলা হচ্ছে এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে সেটা জিরান্ড হয় এটাকে আমি একটা সহজ টেকনিকের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিই তাহলে মনে রাখতে পারবেন হ্যাঁ আমরা এইভাবে বলতে পারি যে
ভার্ব গুলোর পরে সাধারণত জেরান্ড বসে। আমরা এখন কিছু ভার্ব দেখবো যে ভার্ব গুলোর পরে সাধারণত জেরান্ড বসে। তো চাকরির পরীক্ষা আমি একটা ছোট টিপস এন্ড টেকনিক দেখাই, সাধারণত 90% ক্ষেত্রে এই টিপস এবং টেকনিক দিয়ে আপনি কভার করতে পারবেন ইনশাআল্লাহ। তো এক নাম্বার আপনি মাথায় রাখবেন, সাধারণত শুরু করা, সাধারণত শুরু করা, তারপরে শেষ করা, তারপরে পছন্দ করা এবং অপছন্দ করা। এগুলো বোঝানোর জন্য যে ভার্বগুলো আমরা ব্যবহার করি, এই অধিকাংশ সেই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে সেটা জিরান্ড হয়ে যায়। হ্যাঁ, সেই ভার্বটা জিরান্ড হয়ে যায়। তো শুরু করার ইংরেজি আমরা সবাই জানি স্টার্ট, তারপরে আমরা আরো ইংরেজি জানি কমেন্স, আরো ইংরেজি জানি আমরা বিগিন, আরো ইংরেজি আছে যেমন ওপেন। এটা সরাসরি সিনোনিম না হলেও, যেমন আপনি যদি বলেন আই উইল ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আই উইল ওপেন আ শপ, আমি একটা দোকান খুলবো। খুলবো মানে কি, আমি চালু করব, তার মানে এরপরে চলতে থাকবে, শুরু হবে। হ্যাঁ, এরকম আরো অনেক আছে, অরিজিনেট আছে, আমি আর সেগুলো লিখতেছি না। শেষ করা, আপনি বলতে পারেন স্টপ, আপনি বলতে পারেন এন্ড, আপনি বলতে পারেন ফিনিশ, আপনি বলতে পারেন কমপ্লিট, আপনি বলতে পারেন টার্মিনেট, আপনি বলতে পারেন ক্লোজ। পছন্দ করা, আপনি বলতে পারেন লাইক, লাভ। হ্যাঁ, লাভ মানে ভালোবাসা। এখন পছন্দ না করলে তো আপনি তারে ভালোবাসবেন না। অ্যাডোর, অ্যাডোর মানে আদর করা, হ্যাঁ, যত্ন করা, ভালোবাসা, এরকম আর কি। হ্যাঁ, তারপরে দেখেন ফিল। এখন বলতে পারেন ভাইয়া ফিল মানে কি, এটা হলো, হ্যাঁ সরাসরি হলো না, কিছুটা একটু এদিক ওদিক করে আমরা বলছি আর কি। যেমন দেখেন আপনি আমি যারে ভালোবাসি, যারে পছন্দ করি, আমরা তাকেই ফিল করি। যারে ভালোবাসি না তারে ফিল করব কোন জায়গা থেকে। আবার দেখেন কনটেমপ্লেট, এই কনটেমপ্লেট মানে গভীরভাবে বিবেচনা করা, চিন্তা ভাবনা করা বলতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন এনজয়, ভাই আপনি সেটাই এনজয় করেন যেটা আপনি পছন্দ করেন বা ভালোবাসেন। অপছন্দ করা, এই যে বলতে পারেন ডিসলাইক, আপনি বলতে পারেন হেট, আপনি বলতে পারেন ডিটেস্ট। আবার যারা আমরা ডিসলাইক বা অপছন্দ করি তাকেই কিন্তু আমরা অ্যাভয়েড করি। যাকে অপছন্দ করি তার আচার আচরণ দেখলেই কিন্তু আমরা মাইন্ড করি, তাই না? এই শব্দগুলোর পরে আরেকটা ভার্ব পেলে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হয় এবং তখন সেই ভার্বটাকে বলা হয় জেরান্ড। এই ওয়ার্ডগুলো এইভাবে মনে রাখলে আপনার 90% ক্ষেত্রে এক্সামে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন দেখেন আমরা যদি একটা এক্সাম্পল এইভাবে দেই বা আমরা যদি একাধিক এক্সাম্পলস নিতে যাই, যেমন দেখবেন আপনারা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছেন, স্যার হুট করে এসে বলে কি স্টপ রাইটিং, এই লেখা থামাও। এখন দেখেন তো শুরু করা, শেষ করা, শেষ করাতে স্টপ আছে না, এই যে রাইটিং, এটা একটা জিরান্ড, ঠিক আছে। আবার আপনি বলতে পারেন she never minds taking tea। এই যে দেখেন মাইন্ড ভার্বটার পর একটা ভার্ব আসছে টেকিং, এটা হচ্ছে গিয়ে জিরান্ড হয়ে গেছে। তাহলে আমরা ইজিলি মাথা রাখতে পারি, হ্যাঁ ইজিলি মাথা রাখতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সুইটি বলতেছেন স্যার ইনফিনিটিভ মনে রাখার তো কি কোনো কৌশল আছে? হ্যাঁ, ইনফিনিটিভ মনে রাখার একটা কৌশল আমি আপনাদেরকে, এইটা একটা গল্প বা একটা লেটারের মাধ্যমে আপনাদেরকে মনে রাখার টেকনিক শেখাই দিব না। হ্যাঁ, ওটা আমি সেন্টেন্স কারেকশন আপনাদের সাথে ব্যাখ্যা করব, ঠিক আছে। আচ্ছা, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ভার্বগুলোর পর একটা ভার্ব পেলে তার সাথে আইএনজি যোগ করব। আচ্ছা, এখানে মিস শব্দটা মিস হয়ে গেছে। তো দেখেন আমরা যারে পছন্দ করি তারাই আমরা ফিল করি, তারাই আমরা অধিকাংশ সময় মিস করি, তাই না? তো মাশাআল্লাহ পারবো আমরা এটা। এবার দেখেন ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে তাকে আমরা জিরান্ড বলি। তবে এইখানে দেশি বইগুলো এটাকে ভার্বাল নাউন বলে আর কি, যেটা আমি একটু আগেও বলছি আপনাদেরকে। আপনি এটা মাথায় রাখতে পারেন। যেমন দ্য ডান্সিং অফ দ্য লেডি অফ দ্য বেবি, দ্য ডান্সিং অফ দ্য বেবি, বাচ্চাটার ডান্সিং বা নাচ,
মেসমেরাইজড আস, আমাদেরকে অভিভূত করেছিল, যে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে আছে, সো এটা ভার্বাল নাউন, অপশনে ভার্বাল নাউন না থাকলে জিরান্ড। দ্য টিচিং অফ ইসলাম, দ্য টিচিং অফ হিন্দুইজম, দ্য টিচিং অফ ক্রিশ্চিয়ানিটি, যেটাই বলেন আর কি, তাহলে এই যেটাকে আমরা বলবো ভার্বাল নাউন বা জিরান্ড। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তো প্লিজ, তাহলে পারা যাবে। আরেকটা জায়গা দেখেন, আপনি যদি কখনো এরকম দেখেন, এটা একটা খুব চমৎকার জায়গা, যে যদি কখনো এরকম দেখেন একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, খেয়াল করেন একটা আইএনজি যুক্ত ভার্ব আছে, এরপরে একটা নাউন আছে, তাহলে যদি দেখেন আইএনজি যুক্ত ভার্ব এবং তার সাথে একটা নাউন, এরা সম্মিলিতভাবে, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, সম্মিলিত ভাবে, এরা যদি সম্মিলিত ভাবে, আচ্ছা এটা আমি আরেকটু ক্লিয়ার করে লিখে দেই, এরা সম্মিলিত ভাবে ফ্রেজ গঠন করলে, আইএনজি যুক্ত ভার্ব এবং নাউন সম্মিলিতভাবে যদি ফ্রেজ গঠন করে, এক্ষেত্রে এই আইএনজি যুক্ত ভার্বটার জিরান্ড হওয়ার যেমন সুযোগ রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল হওয়ারও তেমনি সুযোগ রয়েছে। এই কথাটা ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে বলতেছে, টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার। তবে মডার্ন ইংলিশে অধিকাংশ ক্ষেত্রেই এটাকে পার্টিসিপল বলা হচ্ছে, বাট আমাদের কোয়েশ্চেন গুলো মানে 90%-এরও বেশি কোয়েশ্চেন আমাদের সেট করা হয় ট্র্যাডিশনাল গ্রামার থেকে, ঠিক আছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মডার্ন ইংলিশে দেখবেন আমরা যেইভাবে জিরান্ড আর পার্টিসিপল পড়ি, এইভাবে 90% ক্ষেত্রেই দেখবেন সব পার্টিসিপল, তারা ওইভাবে জিরান্ড বলে না, 2-4টা ক্ষেত্র বাদ দিয়ে আর কি, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, এই যে আইএনজি যুক্ত ভার্ব এবং নাউনটা দেখতেছেন, যদি দেখেন যে এই নাউনটা স্থির, তাহলে আপনি বুঝবেন যে এই ভার্বটা হচ্ছে জিরান্ড। আর যদি দেখেন যে এই নাউনটা অস্থির অথবা গতিশীল অথবা চলমান, সেক্ষেত্রে আপনি আইএনজি যুক্ত ভার্বটাকে বলবেন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখেন নাউনটা যদি গতিশীল হয় তাহলে সেটা পিপি বা প্রেজেন্ট পার্টিসিপল, আর নাউনটা যদি স্থির হয় তাহলে সেটা জিরান্ড। এই তথ্য একদম 100% পারফেক্ট তা না, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা কাজে লাগে। যেমন দেখেন, আমি যদি আপনাকে এইভাবে বলি, ধরে নেন আমি লিখলাম ওয়াকিং স্টিক, এই যে মুরব্বীরা যে লাঠিটা হাতে নিয়ে হাঁটে, ওয়াকিং স্টিক, এটা কোনো সেন্টেন্স না, জাস্ট একটা ফ্রেজ, ওয়াকিং স্টিক। এখন আপনি বলেন তো, ওয়াকিং স্টিকের যে লাঠিটা, সেই লাঠিটা তো নিজে গতিশীল না, লোকটা গতিশীল, তার মানে লাঠিটা হচ্ছে স্থির। তাহলে স্থির হলে কি হয়? জিরান্ড হয়। অন্যদিকে আমরা যদি বলি দ্য ওয়াকিং বেবি অর দ্য ওয়াকিং লেডি, এই যে হাঁটন্ত বা হাঁটমান বা ধাবমান যে মহিলাটা, যেই মহিলাটা হাঁটতেছে, তিনি কি স্থির? না, তিনি অস্থির বা গতিশীল। তাহলে এই যে অস্থির বা গতিশীল বোঝানোর জন্য লেডি হচ্ছে আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই যে সুইটি একটা সুন্দর কথা বলছেন যে স্যার আপনি কিভাবে বুঝবেন মডার্ন ইংলিশ আর কোনটা মডার্ন ইংলিশ না? আমি আপনাদেরকে কিছু বইয়ের পিকচার দিয়ে দেবো এই গ্রুপে, যদি সম্ভব হয়, যদিও বইগুলো আসলে ইংলিশ ভার্সনে, হ্যাঁ, ইংলিশ ভার্সনে দেয়া, বাংলা ভার্সন নাই এগুলোর, বাংলা ভার্সনের কাজ কেউ ওইভাবে করে নাই। হ্যাঁ, আমার খুব দুঃখ লাগে বুঝছেন, বাংলাদেশে এত পাবলিক ইউনিভার্সিটির টিচার রয়েছে বাবা, দেখেন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার কত মান মর্যাদা, কত শান শৌকত তার, তাই না? শান শৌকত না হলেও মান মর্যাদা আল্লাহর রহমতে এই দেশে অনেক। ওনারা কিন্তু দেখেন এই বাংলাদেশের সাধারণ জনসাধারণের জন্য বা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য চাইলে তারা একটা ইউটিউব চ্যানেল খুলে ইংলিশ নিয়ে ভিডিও করতে পারতেন। বুয়েটের যারা টিচার আছেন, অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন, আমার অবশ্য দুঃখ লাগে এখান থেকে। এখন হতে পারে আমার পার্সোনাল মতামতের কারণে যদি কোনো শিক্ষক কষ্ট পায়, আমাকে তিনি ক্ষমা করেন, ঠিক আছে? আমার অনেক সময় দুঃখ লাগে। আপনি দেখবেন যিনি অক্সফোর্ড থেকে পিএইচডি করছেন, অক্সফোর্ড থেকে এমএসসি করছেন, অক্সফোর্ড থেকে পিএইচডি করেছেন, গবেষণা করছেন, এরকম লোকের আপনি ইউটিউব ভিডিও পাবেন। হার্ভার্ড থেকে পড়া মানুষের ইউটিউবে ভিডিও পাবেন, ক্যামব্রিজ থেকে পড়া মানুষের আপনি ভিডিও পাবেন, আপনি এমআইটি থেকে পড়া মানুষজনেরও ভিডিও পাবেন। এখন সমস্যাটা হলো গিয়ে, দেখেন বাংলাদেশে আপনি
কতজন বুয়েটের টিচার পাবেন যারা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে ইউটিউবের জন্য বা সাধারণভাবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছে? নাই, নাম উল্লেখ করার মতো লোকেই নাই। এই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, আচ্ছা এই শিক্ষকগুলোর জন্য আমাদের দেশের সাধারণ যে ভাই বোনেরা আছে তাদের প্রতি কি তাদের একটুও দায়িত্ব ছিল না? বলেন তো, একটুও কি দায়িত্ব নাই? একটুও কি কর্তব্য নাই? এখন একজন মনে করেন আমার একজন বুয়েটের টিচারের কাছে আমার বাচ্চারে পড়ানো সম্ভব না, তারে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন, যেই মেধা দিয়েছেন, তার জন্য সরকার যেই টাকা পয়সা খরচ করে তাকে বাইরে পিএইচডি করিয়েছেন, তিনি অনেক কষ্ট করছেন, অনেক কিছু জানেন। আচ্ছা তার এই জ্ঞানের একটা ভাগ কি আমার সন্তান দাবি করতে পারে না, আশা করতে পারে না? পারে তো, তাই না? তাহলে ওনাদেরকে কিছু ভিডিও আমাদের সাধারণ ভাই বোনদের জন্য করা উচিত না? উচিত তো, করে না। কেন করে না এটা ওনারাই ভালো বলতে পারবেন, আমি জানি না। এটা কি তাদের আসলে সময়ের স্বল্পতা, নাকি অনেক ক্ষেত্রে অনেকের জ্ঞানের অল্পতা, আমি জানি না। করা উচিত। হ্যাঁ বলতে পারেন যে ভাই ভিডিও করার সময় কই, ভাই এতটুকু সময় আপনি দিলে তো আল্লাহর কাছেও যা যা পাইবেন। আমরা মুসলমান মানুষ, জানি না অন্য ধর্ম কি বলে, আমার তো এটা জানা নাই। আমরা মুসলমান জানি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হেসে কথা বললেও সাদাকা দেওয়ার সমান, মানে দান করার সমান সওয়াব পাওয়া যায়। তাহলে আমার ভিডিও দেখে একজন মানুষের যদি হেল্প হয়, আমি কি সওয়াব পাবো না? ওই স্যার কি সওয়াব পাবে না? ওই স্যারকে কি আমরা মন খুলে দোয়া করবো না? করবো তো, বুঝতে পারছেন তো? দুঃখটা এইখানেই, জানি না কেন করে না। করতে পারতেন, করা উচিত ছিল। ঠিক আছে, এই আর কি। আচ্ছা তাহলে আমরা এটা করে নিব। এইখানে আরেকটা টিপস এন্ড টেকনিক্স আছে, সেটা হলো এই যে আইনজি যুক্ত যে ভার্বটা আছে না বাবা, আর এই যে নাউন আছে, আপনি একটা কাজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি মনোযোগ সহকারে দেখেন, কিন্তু যদি এরকম আইনজি যুক্ত ভার্ব আর নাউন সম্মিলিতভাবে ফ্রেজ গঠন করে, সেক্ষেত্রে আপনি আগে নাউনটাকে লিখবেন আর আইনজি যুক্ত ভার্বটাকে পরে নিয়ে যাবেন। এইবার এই দুইটার মাঝখানে একবার ফর লিখে দেখবেন তারা অর্থবোধক হচ্ছে কিনা। যেমন ওয়াকিং স্টিক লেখা আছে, তাই না? তাহলে আমি স্টিকটাকে আগে আনবো, আমি ওয়াকিং শব্দটাকে পরে নিব, নিয়ে আমি একবার ফর লিখে দেখব, একবার ইজ লিখে দেখব। যদি দেখি ফর লিখলে অর্থ প্রকাশিত হচ্ছে তাহলে এটা জিরান্ড, আর যদি দেখি ইজ লেখার কারণে অর্থ প্রকাশিত হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখেন তো, আমি যদি বলি যে স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটতেছে, এটা কি জীবনে সম্ভব? সম্ভব না। স্টিক ইজ ওয়াকিং হয় না, এটা হবে স্টিক ফর ওয়াকিং। তাহলে ফর দিয়ে রিপ্লেস করা গেলে সেটা কি হয়? জিরান্ড হয়। এইবার দেখেন তো, আমি যদি এখানে আগে লিখি লেডি, মানে আমরা জাস্ট স্থান চেঞ্জ করতেছি, এইখানে যদি লিখি ওয়াকিং, এবার আমি যেই কাজটা করব, আমি এইখানে লিখবো লেডি ফর ওয়াকিং। একটা মহিলা হাঁটতেছে, তার মানে কি লেডি ফর ওয়াকিং? নো, বরং লেডি ইজ ওয়াকিং। ইজ দিয়ে রিপ্লেস করা গেলে, এই যে দেখেন, এটাকে যখন ইজ দিয়ে রিপ্লেস করা যায় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত সমস্যা থাকার সুযোগই নাই। এইবার আসেন আমাদেরকে যেই কোশ্চেনটা হিউজ পরিমাণে আমাদের আসে, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটা চলন্ত পাথরে কখনোই শ্যাওলা জন্মায় না। ঠিক আছে, একটা চলন্ত পাথরে কখনোই শ্যাওলা জন্মায় না। অথবা বলতে পারেন এটা একটা প্রবাদ বাক্য, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। বাংলা হলো চঞ্চলমতি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। যিনি বেশি চঞ্চলতা দেখায় তার প্রতিষ্ঠা লাভ করার সুযোগ তত কমে যায়। ঠিক আছে, এই কথাটাই আমরা বলতে পারি, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তাহলে আসেন আমরা একটু দেখি। আমরা এতটুকু বাদ দিয়ে স্টোন একটা নাউন, রোলিং শব্দটা, রোল মানে গড়িয়ে গড়িয়ে চলা, তাহলে রোলিং মানে কি বাবা? গড়ন্ত। হ্যাঁ, রোলিং মানে হচ্ছে গড়ন্ত। গড়ন্ত মানে কি? চলন্ত। তাহলে চলন্ত কি স্থির নাকি অস্থির? এই যে অস্থির বা গতিশীল, তাহলে এটা হচ্ছে পিপি, মানে প্রেজেন্ট পার্টিসিপল। এখন অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এটা 11তম বিসিএস এর কোশ্চেন, যে অনেকে প্রশ্ন করে যদি অপশনে অ্যাডজেক্টিভও থাকে এবং ধরে নেন অপশনে প্রেজেন্ট পার্টিসিপলও দেয়া আছে, এক্ষেত্রে আমি এটার উত্তর কি নিব?
এটাতে দেখেন, এটাতে নানা মুনি নানা মত বলেছেন, অনেকে এটা অনেক রকম ভাবে বলছেন। এখন দেখেন আমি যেটা বলি আর কি, এটার উত্তর এক একজন শিক্ষক এক এক রকম করে বলে। দেখবেন আমি মুসলমান মানুষ, আমি হানাফি মাযহাবের মানুষ আর কি, হ্যাঁ, তবে আমি বাড়াবাড়ি পছন্দ করি না। যেমন দেখেন আমি আজীবন যেটা পড়ে আসছি আর কি, আমরা নামাজ পড়ার সময় আমরা আল্লাহু আকবার বলে আর কি আমরা সাধারণত এই যে নাভির উপরে বা পেটের উপরে হাত বাঁধি। অনেকে দেখবেন আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বাঁধতেছে, অনেকে তো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। হ্যাঁ, তো দেখেন এই যে জিরান্ড এবং পার্টিসিপল কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার না। হ্যাঁ, এটা কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার না ভাই। ধর্মীয় অনেক ইস্যু আছে যেই জায়গাগুলোতে দেখবেন ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। তার মানে কি ধ্বংস হয়ে গেছে, সে ধর্মটা নষ্ট হয়ে গেছে? আরে ভাই, মুসলমানের মধ্যে হানাফি আছে না? হ্যাঁ, হানাফি আছে না, শাফিঈ আছে না, বিভিন্ন মাযহাব আছে না? আছে। কিন্তু এখন ভাই ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যদি মতভেদ থাকে, জিরান্ডার পার্টিসিপলে মতভেদ থাকতেই পারে। জিরান্ডার পার্টিসিপল তো বাইবেলের বাণী না, কোরআনের বাণী না, শ্রীমদ ভগবত গীতার কোনো বা মনে করেন আপনার কোন ত্রিপিটকের কোন একটা লাইন না। এইখানে মতবিরোধ থাকতেই পারে। এই মতবিরোধের জন্য একজন স্যারে আপনি বাটপার বলবেন, চোর বলবেন, মূর্খ অশিক্ষিত বলবেন, এটা তো ভাই ফাইজলামি। বুঝতে পারছেন? এটা তো একটা ফাইজলামি, বুঝছেন? এখন কি বলবো, অনেকে এইটা নিয়ে মনে করেন শিক্ষকরা জাজ করা শুরু করে। এক্ষেত্রে এক একজন এক এক রকম ব্যাখ্যা দেয়, সবাই সবার পক্ষে ব্যাখ্যা দেয়। যেমন আমি যেই কথাটা বলি মাথায় রাখবেন, সাধারণত সকল পার্টিসিপলই, সাধারণত লিখছি কিন্তু আমি, সাধারণত সকল পার্টিসিপলই অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভই পার্টিসিপল নয়। ভাই পার্টিসিপল বলা মানেই তো অ্যাডজেক্টিভ বলা। পার্টিসিপল আপনি কাকে বলেন? আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে, খেয়াল করেন, আইএনজি যুক্ত ভার্বটা যখন অ্যাডজেক্টিভের কাজ করে আপনি তখনই তো তাকে পার্টিসিপল বলেন। আমি এক্ষেত্রে বলি পার্টিসিপলটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, কারণ আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের, আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করলেই সেটা পার্টিসিপল। চিন্তা করছেন, শহীদুল ইসলাম আমার জিজ্ঞাসা, স্যার কোরআন পড়তে পারেন? কি মনে হয় ভাই, আমার কি মুসলমান মনে হয় না? আমি মাদ্রাসায় পড়ি না, জেনারেল লাইনে পড়ছি, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোরআন পড়তে পারি, পারবো না কেন ভাই? আমরা এই যে এত টাকা খরচ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ি, হিন্দুদেরকেও বলবো আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন। ক্রিশ্চিয়ান কোনো ভাই বোন থাকলে তাকেও বলবো আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন। মাথায় রাখবেন, আপনার মানে যারা অন্য ধর্মের আছেন সবার জন্য প্রযোজ্য বলতেছি, মুসলিম ইসলাম ধর্ম সহ আর কি। দেখবেন যারা ধর্মকর্ম মেইনটেইন করে বেশি, তাদের মধ্যে মানসিক প্রশান্তি থাকে। যারা ধর্মকর্ম মেইনটেইন করে না বা কোনো ধর্ম মানেই না, এদের দেখবেন সুইসাইড করা থেকে এদের মধ্যে বিভিন্ন কষ্ট থাকে, দুঃখ থাকে। বুঝতে পারছেন তো? এই আর কি। আচ্ছা ভাই, তো যে বিষয়টা বলতেছিলাম, তো আমাকে এক্ষেত্রে যদি প্রশ্ন করে স্টুডেন্টরা জিরান্ড দিব নাকি পার্টিসিপল দিব, মানে আমি পার্টিসিপল দিব নাকি অ্যাডজেক্টিভ দিব, আমি সেক্ষেত্রে বলি ভাই পার্টিসিপল বলা মানে অ্যাডজেক্টিভ বলা, পার্টিসিপল দিবেন। যদি প্রশ্ন করে রোলিং কোন পার্টস অফ স্পিচ, তখন অ্যাডজেক্টিভ বলে দিবেন। হ্যাঁ, এখন আমার কথা মানতে পারেন, আপনি বিভিন্ন বই আছে, আমি তাদের নাম বলতেছি না, তারা তো অনেকে ফেসবুকে এইসব পোস্ট দেয়, বুঝছেন? এত অ্যাগ্রেসিভ পোস্ট দেয়, মনে হয় যে উনি শিক্ষক না হয়ে কোন রাজনৈতিক দলের যারা মারামারি করে এরকম চেলাচামুন্ডা হলে ভালো হইতো। অনেকে এরকমও পোস্ট দেয়। হ্যাঁ, ওই যে অনেকে পোস্ট দেয় ও কাফের, ও কাফের, হ্যাঁ ও মুরতাদ। আবার অনেক দেখবেন লেখক পোস্ট দিচ্ছে ও মূর্খ, ও কিচ্ছু জানে না, ঠিক আছে, ও মাথা মোটা, ও গবেট। দরকার কি ভাই? আল্লাহ কি আপনারা সব জ্ঞান দিছে? আমার ভুল থাকতে পারে না, আমি তো আর মনে করেন ফেরেশতা না, ঠিক আছে? এই আর কি। আপনারা তো বললাম ভাই ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় ইস্যু নিয়ে মতবিরোধ, পার্থক্য থাকে, এখানে জিরান্ড পার্টিসিপল নিয়ে পার্থক্য থাকলে সমস্যা কোথায়? ঠিক আছে, আপনি দেখবেন ব্রিটিশ ইংলিশ একটা বলতেছে, আমেরিকান ইংলিশ একটা বলতেছে, তার মানে ব্রিটিশ ইংলিশ ভুল, আমেরিকান ইংলিশ রাইট, আমেরিকান ইংলিশ ভুল, ব্রিটিশ ইংলিশ রাইট। পার্থক্য থাকতে পারে না? এই আর কি। তাহলে এটা দেখে নিন, ইনশাআল্লাহ পারবেন। এইবার আরেকটা বিষয় বলি আর কি, আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ চলতেছে, এখানে একবারে বেসিক থেকে, হ্যাঁ, অ্যামিজার থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত আমি এই কোর্সটাতে রাইটিং শেখাচ্ছি। এখানে রিডিং এর কিছু টিপস এন্ড টেকনিক্সও থাকবে। 21শে ডিসেম্বরে আমরা যদিও কোর্সটা শুরু করেছি, এই পর্যন্ত আমাদের 12টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ক্লাস হবে অলমোস্ট 50টা। আপনাদের কোনো ভাই বোন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে বলতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে।
তারা লাইফে বেস্ট একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স পাবে, সাথে রিডিং টিপস টেকনিক্স সব সহ। আর এটা তো আপনাদের ব্যাচটা, এই ব্যাচে যদি আপনাদের কোনো ভাই বোন থাকে যারা যুক্ত হতে চায়, যুক্ত করে দিতে পারেন। মাত্র 1000 টাকার কোর্স, সাথে আপনারা প্রতিদিনের ক্লাসগুলোতে বুঝতে পারতেছেন ইনশাল্লাহ কতটুকু পরিবর্তন হচ্ছে বা কতটুকু নতুন তথ্য পাচ্ছেন। একটু আপনাদের কোনো ভাই বোন থাকলে কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন। ওকে, তাহলে আমাদের জিরান্ডের কাজ শেষ। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলে যাচ্ছি। হ্যাঁ, আসেন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বাবা, প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? ওই যে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল হলো আইএনজি যুক্ত একটা ভার্ব যা কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা আপনি দেখবেন মোটামুটি ভাবে এইভাবে বলতে পারি আমরা, অলমোস্ট দেখবেন 90 থেকে 98% ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে পাই। এখানে 1 থেকে 2% ক্ষেত্রে হয়তো আমরা অ্যাডভার্বের কাজও দেখতে পাই। এটাই আমরা দেখব। যেমন দেখেন, আমি বলতে পারি আ নাইস কার। আমি এভাবে বলতে পারি আই স আ নাইস কার। আমি একটা চমৎকার গাড়ি দেখলাম। তো আমাদের কিন্তু জানা আছে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে সেই কেমন প্রশ্নের উত্তরটা যদি নাউনের সামনে পাওয়া যায় সেটা অ্যাডজেক্টিভ হয়। আপনি প্রশ্ন করেন তো, আই স আ কার, আমি একটা গাড়ি দেখলাম, প্রশ্ন করেন কেমন গাড়ি, উত্তর আসছে নাইস। এবার এই জায়গাটাতে আমি যদি বলি আই স আ রানিং কার, আমি একটা চলন্ত গাড়ি দেখলাম। কেমন গাড়ি? এই যে দেখেন গাড়ি একটা নাউন। আপনি এবার প্রশ্ন করেন যে সুমন ভাইয়া কেমন গাড়ি, উত্তর আসতেছে রানিং বা চলন্ত গাড়ি। এই যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে এইখানেও একটা অ্যাডজেক্টিভ পাইছি। আইএনজি যুক্ত ভাবে অ্যাডজেক্টিভ হলে তাকেই আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এবার বাবারা, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে ইতোমধ্যে দেখাই ফেলছি যে লিঙ্কিং ভার্বের পরে ওই যে কি এবং কেমন, হ্যাঁ, কি এবং কেমন, এটা আমি ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। এই সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব যুক্ত যেই, মানে লিঙ্কিং ভার্বের পরে আইএনজি যুক্ত একটা কমপ্লিমেন্ট থাকলে, কি দিয়ে প্রশ্ন করে পরিচয় পাওয়া গেলে নাউন, কেমন দিয়ে প্রশ্ন করে দোষ গুণ বা অবস্থা জানা গেলে সেটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হয়। যেমন দেখেন, মাই হবি ইজ, আমার হবি হলো, প্রশ্ন করেন তো কি, আমার হবিটা কেমন? তাহলে আমার হবি কি? সুইমিং। এটাই হচ্ছে নাউন, এটাই হলো জিরান্ড, এটাই হলো কমপ্লিমেন্ট। মাই হবি ইজ ইন্টারেস্টিং, আমার হবিটা কি? জানি না। আমার হবিটা কেমন? ইন্টারেস্টিং। তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। অ্যাডজেক্টিভ মানেই প্রেজেন্ট পার্টিসিপল, এইটাও কিন্তু কমপ্লিমেন্ট। অলরেডি আমরা এটা পড়ে আসছি। এবার দেখেন আরেকটা, প্রেজেন্ট পার্টিসিপল গুলো অনেক সহজ। হ্যাঁ, সেটা হলো যত আইএনজি যুক্ত কন্টিনিউয়াস টেন্স, মানে যত কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব রয়েছে, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মেইন ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল হয়। মারাত্মক সহজ, মারাত্মক সহজ। যেমন হি ইজ সুইমিং নাও, ইজ অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন যাবত বৃষ্টি পড়ছে। এই যে অক্সিলারি ভার্বের পরে আইএনজি যুক্ত মূল ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। শি ইজ টিচিং আস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব মানেই প্রেজেন্ট পার্টিসিপল। এখন কেউ যদি প্রশ্ন করে আপনাকে কন্টিনিউয়াস টেন্স কয়টা, আমরা যে 12টা টেন্স পড়ছি এর মধ্যে 6টাই হলো কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল কয়টা? 6টা টেন্স কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব মানেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, খুব মজার বিষয়, সেটা হলো সাধারণত একটা সাবজেক্ট যদি পরপর 2টা কাজ সম্পন্ন করে, শর্ত হচ্ছে একই সাবজেক্টকে পরপর 2টা কাজ করতে হবে। এক্ষেত্রে যে কাজটা আগে হয় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করি। বাক্যটা পড়েন তাহলে বুঝতে পারবেন ঘটনাটা। যেমন সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রি করে রানা বিকেম সলভেন্ট, রানা ধনী হয়ে গেল।
তাহলে বলেন তো আইসক্রিম বিক্রি করলো কে? রানা। সলভেন্ট বা সচ্ছল হয়ে গেল কে? রানা। তাহলে সাবজেক্ট একটাই, কাজ করছে দুইটা। প্রথমে সে আইসক্রিম সেল করছে, পরে সে ধনী বা সচ্ছল হয়ে গেছে। তাহলে যে কাজটা প্রথমে হয়েছে এইটাই আইএনজি যুক্ত ভার্ব, এইটাই পিপি। একইভাবে দেখেন হিয়ারিং দ্য নিউজ, সংবাদটা শুনে শি ফেইন্টেড, সে জ্ঞান হারালো। তাহলে ভাই সংবাদ শুনছে কে? সে। জ্ঞান হারানোর কাজটা করছে কে? এইটাও সে। তার মানে একটা সাবজেক্ট পর পর দুইটা কাজ করছে। এখন আপনি কি বলবেন জ্ঞান হারায় সংবাদ শুনছে? নো, আগে সংবাদ শুনছে, যেই কাজটা আগে হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একই সাবজেক্ট পর পর যদি দুইটা কাজ করে, যে কাজটা আগে হয় সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। বুঝতে পারছেন কিনা কমেন্ট করতে হবে বাবা। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? দেখেন তো এইবার আমি এখানে লিখলাম কিন্তু। এখন আমি এখানে একটা কাজ করব, দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর দিতে পারেন কিনা। আমি এবার এখানে একটা কাজ করতেছি, দেখি আপনারা এটা বুঝেন কিনা। ধরেন এরকম থাকলো বাই সেলিং আইসক্রিম, আর এখানে থাকলো আফটার হিয়ারিং দ্য নিউজ। এইবার বলেন প্রথম বাক্যের সেলিং এবং দ্বিতীয় বাক্যের হিয়ারিং, এই দুটো কি জিরান্ড নাকি পার্টিসিপল? কুইকলি বলেন। এবার বলার চেষ্টা করেন, এই যে দুটো বাক্য দেখা যাচ্ছে এরা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এই তো, ধন্যবাদ, বুঝে ফেলছেন। যেহেতু প্রেপোজিশনের পরে আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব থাকলে নাউন হয়, তার মানে এটা নাউন বা জিরান্ড। এটাও যেহেতু প্রেপোজিশনের পরে আছে, এবারও কিন্তু আগের কাজ, বাট কিছু করার নাই, যেহেতু প্রেপোজিশনের পরে আছে এরা নাউন বা জিরান্ড হয়ে গেছে। তাহলে প্রেপোজিশনের পরে যদি থাকে আপনি এটাকে নাউন বা জিরান্ড বলবেন। অন্যদিকে যদি এইখানে প্রেপোজিশন না থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম একই সাবজেক্ট দুটো কাজ করার কারণে প্রথম কাজটা পার্টিসিপল হয়ে গেছে। আই হোপ পারবেন। এবার 4 নাম্বার যে এক্সাম্পলটা, খুব চমৎকার একটা ঘটনা। তাহলে এইটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আইএনজি যুক্ত ভার্ব অ্যাডভার্বের কাজ করতে পারে। আসেন এটা একটু দেখে নেই। তার আগে একটা তথ্য জেনে রাখেন যে সাধারণত বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি ইতে ইতে থাকে, যেমন গাইতে গাইতে, খাইতে খাইতে, হাসিতে হাসিতে, বা হাসতে হাসতে, নাচতে নাচতে, খেলতে খেলতে, মানে যেই ভার্বের সাথে দুইবার এরকম ইতে ইতে থাকবে তার সাথে আইএনজি যোগ হবে। যেমন আপনি যদি বলেন হাসতে হাসতে, এটা হবে কি? লাফিং। আপনি যদি বলেন নাচতে নাচতে, কি হবে? ডান্সিং। আপনি যদি বলেন হাসতে হাসতে, হ্যাঁ ওই একই। আপনি যদি বলেন গাইতে গাইতে, সিঙ্গিং। খাইতে খাইতে, ইটিং। ওকে, আচ্ছা। এইবার আপনারা আমাদের সাথে যখন অ্যাডভার্বের ক্লাসটা করেছিলেন সেখানে আপনারা দেখে আসছেন যে ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। এখন আমি যদি একটা বাক্য লিখি যে সে এখানে এসেছিল, ইংরেজি কি হবে? হি কেম হিয়ার। এবার আপনি এই ভার্বটাকে প্রশ্ন করলেন যে ভাই সে যে এখানে এসেছিল, খুব ভালো কথা, সে এখানে কিভাবে এসেছিল? আমি উত্তরে বললাম সে এখানে নাচতে নাচতে এসেছিল। নাচতে নাচতে এসেছিল। এই যে নাচতে নাচতে, কিভাবে প্রশ্নের উত্তর পাচ্ছেন না? কেম, হি কেম, সে এসেছিল। প্রশ্ন করেন যে দাদা সে কিভাবে এসেছিল? উত্তরে বললাম ডান্সিং। যেহেতু আমরা জানি ভার্বকে কাকে দ্বারা, ভার্বকে কখন কোথায় কিভাবে প্রশ্ন করলে উত্তরে যেহেতু অ্যাডভার্ব পাওয়া যায়, তার মানে আইএনজি যুক্ত ভার্বটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডভার্ব হয় সেটাও প্রেজেন্ট পার্টিসিপল হয়। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সুইটি বলতেছেন বাংলায় দ্বিরুক্তি হয়, ইংরেজিতে হয় না।
দেখেন আমি জানি না বাংলার দ্বিরুক্তি হয় ইংরেজিতে হয় না, এটা মানে আপনি কোথায় শুনছেন। আপনি দেখবেন খোদ ইংরেজরা বলতেছে শি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড, ঠিক আছে, ইজ এ ভেরি 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 বলে না, হ্যাঁ এটা ফর্মাল না ইনফর্মাল, বাট বলে তো। স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশ আপনি শতবার শুনবেন, ইংরেজিতেও হয়, সব সময় যে হয় এরকম না, হ্যাঁ অনেকে ব্যবহার করে। হ্যাঁ আমরা অনেক সময় বলি না আই রিয়েলি রিয়েলি লাভ ইউ, হ্যাঁ বলে, ঠিক আছে, বাট এটা স্পোকেন ইংলিশে হয় আর কি। তো আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এই হলো গিয়ে আমাদের কাজকাম যা আমরা বুঝে ফেলাইছি। তো সে কেম টু মি, সে আমার কাছে এসেছিল। প্রশ্ন করেন কিভাবে এসেছিল, উত্তর আসতেছে কাঁদতে কাঁদতে। এই যে তাই এটা একটা অ্যাডভার্ব, সরি এটা একটা অ্যাডভার্ব, আইএনজি যুক্ত ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করলে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল হয়। ওকে ডিয়ার, আসেন তাহলে এবার আমরা কয়েকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। এটা আপনারা বুঝতেই পেরেছেন, টিচিং ইজ মাই প্রফেশন, পড়ানো আমার পেশা। যেহেতু ভার্বের আগে সাবজেক্ট হিসেবে আছে তাই এটা জিরান্ড। বাবা আই এম এক্সট্রিমলি সরি, আমি এটা আসলে ঠিক করি নাই, ঠিক করার সময় পাই নাই, হুট করে এসে ক্লাস নিয়ে ফেলেছি। আমাদের যে টাইপিস্ট ভাই উনি জেরান্ডকে কেন জিরাং লিখছে জানি না, আজকের সবগুলো জায়গায় এই কোশ্চেনে জিরাং লিখে রাখছে। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি, এটা আমি তাড়াহুড়া করে এসে লাইভ শুরু করে দিয়েছি আর কি। হ্যাঁ এটা জেরান্ড, হ্যাঁ এটা একটু মাথায় রাখেন, তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে। এবার দেখেন টিচিং ইংলিশ, এটা তো আমি আগে বলেছি আপনাদেরকে যে ইংলিশটা আমাদের এখানে সাপোর্টিং ওয়ার্ড, আর এখানে হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড হচ্ছে টিচিং, সো এটা একটা সাবজেক্ট, এইটাই জেরান্ড। হ্যাঁ এই তো মাশাআল্লাহ আপনারা বুঝতেছেন, ভালো লাগে আপনারা বুঝতে পারলে। এবার দেখেন তো টিচিং ইংলিশ টু দ্য চিলড্রেন অফ দ্য স্লামস অফ ঢাকা, হ্যাঁ এটাও আগে বলে রাখি, এটা জেরান্ড হবে, জেরাং না। তাহলে আমরা বলেছিলাম যে ইংলিশ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এতটুকু আমরা কি বলবো, আমরা বলবো এতটুকু হলো সাপোর্টিং ওয়ার্ডস, কারণ ঢাকা অনুযায়ী ইজ আসে নাই, স্লামস অনুযায়ী ইজ আসে নাই, চিলড্রেন অনুযায়ী ইজ আসে নাই, ইংলিশ অনুযায়ী আসে নাই, আসছে টিচিং অনুযায়ী। তাহলে আন্ডারলাইন করে টিচিংটাই আমাদের সাবজেক্ট, এটাই জিরান্ড। ওকে আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে আপনাদের কোনো ভাই বোন থাকলে যুক্ত করে দিতে পারেন, এবং আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতেও যুক্ত করতে পারেন। সারা জীবনে যা শিখছে ইনশাআল্লাহ আমাদের এক কোর্সে তার চেয়ে বেশি শিখবে। এরপরে দেখেন এই যে 11তম বিসিএস এর প্রশ্ন, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ওই যে যেটা বলছিলাম যে আইএনজি যুক্ত ভার্ব যদি কোনো নাউনের সামনে থাকে, অনেকভাবে এটা করা যায়। আপনি এটাকে যদি দেখেন যে এই আইএনজি যুক্ত ভার্বটা দিয়ে যে নাউনকে বোঝাচ্ছে সেই নাউনটা অস্থির অথবা গতিশীল, তখন সেটাকে পিপি বা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। আর একটা বলছিলাম যে উল্টে দিয়ে আপনি দেখেন, একবার ইজ লেখেন একবার ফর লেখেন, আপনি কি বলবেন স্টোন ফর রোলিং নাকি স্টোন ইজ রোলিং? হ্যাঁ তাহলে এই টিপস এন্ড টেকনিক্সটা একটু আগে আলোচনা করেছি, এটা পার্টিসিপল। এবার আসেন এডুকেশন ইজ এনলাইটেনিং, হ্যাঁ এটা লেখা হবে জিরান্ড নাকি পার্টিসিপল? দেখেন এডুকেশন ইজ এনলাইটেনিং বিসিএস এর আসা প্রশ্ন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যদি দেখেন সাবজেক্ট, তারপরে যদি দেখেন লিঙ্কিং ভার্ব, এরপরে যদি আইএনজি যুক্ত কমপ্লিমেন্ট পান, আমি বলেছিলাম তখন এটাকে প্রশ্ন করবেন একবার কি দিয়ে, আরেকবার প্রশ্ন করবেন কেমন দিয়ে। কেমন প্রশ্নের উত্তরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পাই, কি প্রশ্নের উত্তরে আমরা জিরান্ড পাই। হ্যাঁ এডুকেশন ইজ এনলাইটেনিং, বাংলাটা হচ্ছে শিক্ষা আলোকময়, দ্যুতিময়, উজ্জ্বল, ভাস্বর, জ্যোতির্ময়। তাহলে শিক্ষাটা কেমন? এনলাইটেনিং, আলোকময়। পার্টিসিপল এটা শিক্ষার পরিচয় না, বরং শিক্ষার একটা গুণ প্রকাশ করা হচ্ছে। আচ্ছা এবার চলে আসেন, রূপা ইজ সুইমিং ইন আ সুইমিং পুল। তো আমরা জানি আইএনজি যুক্ত যে মানে কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্বটা মানেই হলো জিরান্ড, কিন্তু পরেরটাতে আবার দেখেন সুইমিং পুল, পুল হলো নাউন। তাহলে দেখেন তো সুইমিং পুলের যে পুলটা, হ্যাঁ পানিটা হচ্ছে নড়াচড়া করে, পুলটা কি স্থির নাকি অস্থির? পুল হচ্ছে স্থির কিন্তু পুলের পানি অস্থির, তাহলে নাউনটা স্থির হইলে তখন আবার সেটা জিরান্ড হয়। তার মানে এই সেন্টেন্সে সুইমিং আছে দুইবার, এটা কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্ব বলে, ও মাই গড আমি এটা ভুলে লিখছি বাবা, কন্টিনিউয়াস টেন্সের আইএনজি যুক্ত মূল ভার্বটা সবসময় কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়।
আর পরেরটা জিরান্ড। তাহলে 6 নাম্বার সেন্টেন্সে আমরা প্রথমটা পেলে বলবো প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা পেলে আমরা এটাকে বলবো জিরান্ড। ওকে, 7 নম্বরে পরেরটা মার্ক করা আছে, উত্তর অলরেডি পেয়ে গেছেন। এবার আসেন 43তম বিসিএস এ একটা প্রশ্ন আসছিল, হি কন্টেমপ্লেটেড। এই যে কন্টেমপ্লেট, আমি এই শব্দটাও আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, মনে পড়ে কিনা দেখেন তো। আমি বলেছিলাম পছন্দ করা, অপছন্দ করা, এই শব্দগুলোর মধ্যে কন্টেমপ্লেট ছিল। কন্টেমপ্লেট মানে গভীর ভাবে চিন্তা ভাবনা করা, ভাবা। আমরা যারে পছন্দ করি তার নিয়ে গভীর চিন্তা ভাবনা করি। আমরা বলেছিলাম এই শব্দগুলোর পরে, ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে সেটা জিরান্ড হয়। তাহলে 43তম বিসিএস এর এই প্রশ্নের উত্তরটা আই হোপ বুঝতে পেরেছেন। এইবার আসেন, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, অলরেডি আমরা বলে ফেলছি যে এখানে যদি পার্টস অফ স্পিচ জানতে চায় তাহলে বলবো আমরা অ্যাডজেক্টিভ, আদারওয়াইজ আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি জিরান্ড এবং পার্টিসিপলের এই ক্লাসটা আপনারা খুব চমৎকারভাবে উপভোগ করেছেন। তো ভালো থাকেন ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।